এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। হিজাব বাদিশ নেই কেন? ওখানে কি পিকনিক হচ্ছে নাকি ওটা শিক্ষা প্রতিষ্ঠান? না, আসলে আমি হিজাব বেঁধে আসতে চেয়েছিলাম, কিন্তু সোনিয়া জোর করলো তাই। তুই কি ছোট মানুষ যে যে যা বলবে তুই তাই করবি? যেটা নিয়ে তোর অস্বস্তি হয় তুই সেই কাজ করতে যাস কেন? সবসময় নিজের মতামতকে প্রাধান্য দিবি। হুম। যার রুমে যা, রুমে গিয়ে হিজাব পরে আয়। তাড়াতাড়ি কলেজে দেরি হয়ে যাচ্ছে। শানের কথা শেষ হতেই সানাইয়া তাড়াতাড়ি করে নিজের রুমে চলে গেল। চলুন এবার পরিচয় দেওয়া যায়। তিতাস চৌধুরী ও তামিম চৌধুরী দুই ভাই, তাদের কোনো বোন নেই। তিতাস চৌধুরী ও লতা চৌধুরীর একমাত্র ছেলে শাওন চৌধুরী বংশের একমাত্র উত্তরসূরি। সবাই শান বলে ডাকে। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে, বিদেশ থেকে পিএইচডি করে সে নিজেদের হসপিটালে জয়েন করেছে 1 বছর হলো। সাথে ঢাকা মেডিকেল কলেজের একজন লেকচারার। যেমনই সুন্দর তেমনই লম্বা, 6 ফুটের কাছাকাছি, জিম করা বডি। মেডিকেল কলেজের মেয়েরা তার জন্য পাগল হলেও তার গম্ভীর ভাব দেখে কিছু বলার সাহস পায় না। সবসময় একটা রাগী মুড নিয়ে চলাফেরা করে। তামিম চৌধুরী ও পারভিন চৌধুরীর দুটি মেয়ে, সানাইয়া চৌধুরী ও সনিয়া চৌধুরী। সানাইয়া যেমন চুপচাপ নম্র ভদ্র পড়াকু মেয়ে, সনিয়া ঠিক তার বিপরীত চরিত্রের, উড়নচণ্ডী আর পরাচুর স্বভাবের মেয়ে। সানাইয়া শানকে জমের মতো ভয় পায়, অন্যদিকে সনিয়া শানের সাথে একদম ফ্রি। আজকে সানাইয়ার প্রথম ক্লাস ছিল ঢাকা মেডিকেল কলেজে। শান ঢাকা মেডিকেল কলেজের লেকচারার, তাই বাড়ি থেকে সবার আদেশ সানাইয়াকে শানের সাথে যাতায়াত করতে হবে। আব্বু তাহলে আসি। ঠিক আছে মা, ভালো ভেবে যেও। আর হ্যাঁ শোনো, যেটা বলি সেটা শুনবা। প্রথম ক্লাস কেমন হলে আমাকে এসে বলবা, কেমন? হুম। বড় মা, আমি আসি। ঠিক আছে। লতা চৌধুরী তাড়াতাড়ি এসে সানাইয়ার মাথাতে একটা চুমু খেয়ে বলল, ভালোভাবে চাস না। তোমরা সবাই এত চিন্তা করছো কেন? শান ভাইয়া তো আছে। শান আছে জন্যই তো তোকে একটু নিশ্চিন্তে ছাড়তে পারছি। তাছাড়া তুই যে স্বভাবের মেয়ে, তোকে কেউ খুন করে গেলেও তুমি কিচ্ছু বলবে না। ছোটটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, যত চিন্তা তোমাকে নিয়ে। ছোটটা একটু পড়াশোনায় খারাপ, এই যা। পারবিন, কি সব বলছিস? এখনকার সময়ে সানায়ের মতো কোনো মেয়ে পাবি এত শান্তশিষ্ট নম্রভদ্র? আপা, আপনি জানেন না বাইরের কি অবস্থা। মেয়েটা এত নম্রভদ্রর জন্যই ভয় লাগে। এসব কথা বাদ দে তো ছোট। সানায়া মা, তুই যা, শান তোর জন্য গাড়িতে অপেক্ষা করছে। বড় আব্বুকে তো দেখছি না। বড় আব্বু কোথায়? তোর বড় আব্বু সকাল সকাল কাজে চলে গেছে। তার কি জানি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা করা বাকি, তাই চলে গেছে। ও, তাহলে আমি আসি। আচ্ছা। এত দেরি হলো কেন? তুই জানিস না আমি একদম লেট করা পছন্দ করি না। তোর কাছে সময়ের মূল্য না থাকতে পারে, আমার কাছে সময়ের মূল্য আছে। নেক্সট টাইম থেকে তাহলে এমন হয় না। বলেই গাড়ি স্টার্ট দিল শান। অন্যদিকে সানাইয়া চুপচাপ বসে রইল, কোনো কথা না বলে সে জানে এখন কোনো কথা বললে শান আরও রেগে যাবে। কলেজে পৌঁছে শান ক্লাস দেখিয়ে দিল। সানাইয়া, আমি এদিকে এদিকে। কারো ডাক শুনতেই সানাইয়া সেদিকে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড তানহা তাকে ডাকছে। সে গিয়ে তানহার পাশে বসে পড়ল। এত লেট হলো কেন? আমি সেই কখন এসেছি জানিস? কখন থেকে তোর জন্য ওয়েট করছিলাম। আমি আরও ভাবলাম তুই আমার আগে পৌঁছে যাবি। হঠাৎ করে একটু দেরি হয়ে গেল রে, ভাইয়ের সাথে আসলাম তো। কোন ভাইয়া? শান ভাইয়া নাকি? শান ভাইয়া বাদে আবার কি আর কোনো ভাই আছে? শান ভাইয়া তোর আপন ভাই না? চাচাতো ভাই, কিন্তু এমনভাবে ভাই বলিস মনে হয় মায়ের পেটের ভাই। চাচা তো ভাই, ভাই তো আপন ভাই হয়। তোর এই মোটা মাথায় কিচ্ছু ঢুকবে না। চুপ থাক বোকামার্কা মাইয়া, জানি কোন হানকার। তাদের কথার মাঝেই স্যার উপস্থিত হলো। আজকে কোনো স্যার ক্লাস নিল না, সবাই শুধু পরিচয়। শানও এসেছিল ক্লাস নিতে, 3য় পিরিয়ডে তার ক্লাস। কিন্তু আজকে সে 3য় পিরিয়ডে এসেছিল কিছু সমস্যার কারণে। সেও সকলকে নিজের পরিচয় দিয়ে সকলের সাথে পরিচিত হয়ে নিল। সানাইয়াকে দেখে এমন ভাব করলো মনে হলো সে সানাইয়াকেই চেনে না, অচেনা কোনো মানুষ। এটা অবশ্য সানাইয়ার কিছু মনে হয়নি, কারণ শান এমনই। চলো না আশেপাশে একটু ঘুরে আসি। এখন তো ব্রেক,
1 ঘন্টায় কি ক্লাসে বসে থাকবো? বাইরে যাব না, আমার ভালো লাগছে না। তুই যাবি না, তোর ঘাড় যাবে তোর সাথে। আমি কি তোর কাছে অনুমতি চেয়েছি? আমি তোকে জোর করে নিয়ে যাব। বলেই সানাইয়াকে টানতে টানতে বাহিরে নিয়ে গেল তানহা। একদিন তো আর সম্পূর্ণ কলেজ ঘুরে দেখতে পারবো না। আজকে দেখি হাতে থেকে, আগামীকালকে আবার দেখবো। তানহা দেখ কৃষ্ণচূড়া গাছ কত বড়, আর দেখ কত ফুল ফুটেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। চল না ওইখানে যাই, একটু বসি গাছের নিচে। দুজনে মিলে কৃষ্ণচূড়া গাছের পাশে চলে গেল। সামনেই বিশাল একটা পুকুর, যেখানে অনেক পদ্ম ফুল ফেটে আসে। এটা দেখে দুজন আরো অবাক। নিচে বসছিস কেন? বেঞ্চের উপরে বসি। না, ঘাসের উপরে বসবো, দেখ কত সুন্দর ঘাস, ঘাসের উপরে বসে প্রকৃতি বিলাস করব, মজাই আলাদা। সানাইয়ার কথা মতো তানহা ঘাসের উপরে বসে পড়ল। দুজনে কথা না বলে আপন মনে প্রকৃতি বিলাস করতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে এসে তাদের পাশে বসলো। সানাইয়া চমকে তানহার হাত খামচে ধরলো। হাই, আমি রিশাদ, এবার মেডিকেলে 3rd ইয়ারে। তোমরা নিশ্চয়ই 1st ইয়ারের স্টুডেন্ট। জি। ও, ওয়েলকাম টু আওয়ার মেডিকেল কলেজ। চলো আমরা 3জন বন্ধু হই। কেন? আপনি তো আমাদের সিনিয়র, তাহলে বন্ধু কেমনে হবে বড় ভাইয়া? তাছাড়া আপনি তো আমাদের চেনেনও না। শোনো, বন্ধু হতে কোনো বয়স লাগে না। চিনি না তো কি হয়েছে, চিনে নেব। তোমাদের দুজনকে আমার ভালো লেগেছে, তাই বন্ধু হওয়ার জন্য এসেছি। চলো এবার নাম বলো। আমি তান্না, আর ও আমার বেস্ট ফ্রেন্ড সানাইয়া। তোমার বেস্ট ফ্রেন্ড কি কথা বলতে পারে না নাকি? কথা বলতে পারবে না কেন? আমি এখানে এসেছি থেকে একটা কথাও বলো না তোমার বেস্ট ফ্রেন্ড। সব কথা তো তুমি বললে, তাই ভাবলাম তোমার বেস্ট ফ্রেন্ড হয়তো কথা বলতে পারে না। ও অচেনা মানুষের সাথে কথা বলতে চায় না। আচ্ছা শোনো আমার কথা ভালো করে। আমার নাম রিশাদ, মেডিকেলে 3rd ইয়ারে পড়ি। যদি তোমাদের কখনো কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি সমাধান করে দেব। জি। আমি তাহলে এখন আসি, আমার ক্লাস শুরু হবে এখন, পরে কথা হবে। বলে রিশাদ যেমন করে এসেছিল তেমন করে চলে গেল ঝড়ের গতিতে। রিশাদ চলে যেতেই সানাইয়া তানহার হাত ছেড়ে দিল। আচ্ছা, তুই ছেলেদের দেখলে এমনভাবে ভয় পাস মনে হয় সে তোকে কিডন্যাপ করতে এসেছে। তুই তো খুব ভালো করেই জানিস আমি ছেলেদের সাথে তেমন একটা কথা বলতে পারি না, কেন যেন ইরিটেটেড ফিল হয়। আচ্ছা, তুই ছেলেটার সাথে ফ্রেন্ডশিপ করলি কেন? চেনা নেই জানা নেই, হুট করে চলে আসলো, আবার তুই আমাদের পরিচয় করিয়ে দিলি। আরে আমি কি সাদে তোকে কথা বলি? একবার ভেবে দেখ, আমরা 1st ইয়ারের স্টুডেন্ট। ওই রিশাদ না ফিশাদ, উনি 3rd ইয়ারের স্টুডেন্ট। উনি আমাদের বড় না, তাহলে আমাদের যদি কেউ র্যাগিং দেয়, একটা পরিচিত বড় ভাই থাকলে কোনো সমস্যা করার সাহস পাবে না আমাদের সাথে। পরিচয় দিয়ে দিলি? তোর মাথায় বুদ্ধি আছে রে তানহা। শোন, বান্ধবীদের মধ্যে একজন বুদ্ধিমান হয়, একজন মাথা মোটা হয়। তুই মাথা মোটা, আমি বুদ্ধিমান, সমান সমান হয়ে গেল না? কলেজ শেষে সানাইয়া গেটে দাঁড়িয়ে আছে শানের জন্য। তানহা চলে গেছে রিক্সা নিয়ে। হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে গেট খুলে দিল। সানাইয়া কোনো কথা না বলে চুপচাপ উঠে পড়লো গাড়িতে। আচ্ছা আপি, তুমি এত পড়াশোনা করো কেমনে? কলেজ থেকে আসলাম ফ্রেশ হয়ে আবার বই নিয়ে বসে আসো, তোমার ভালো লাগে? আমার তো বই দেখলেই বিরক্ত লাগে। তুমি দেখি কখনো উপন্যাস পড়ো, কখনো একাডেমি পড়া, তারপরে কেমনে এসব পারো? কিচ্ছুই বুঝি না। শোন, তোকে একটা কথা বলি, বই হচ্ছে আমাদের একমাত্র বন্ধু, যে আমাদের কখনো খারাপ অভ্যেসে অভ্যস্ত হতে বলবে না। তুমি বই যত পড়বে তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। বই তোমার একমাত্র বন্ধু, যে তোমাকে কখনো আঘাত করবে না, কখনো কষ্ট দেবে না, সবসময় তোমাকে ধৈর্যশীল হতে শেখাবে। আমি এত ধৈর্যশীল হতে পারবো না, এত পড়াশুনো আমার দ্বারা হবে না। তোমার ভালো লাগে তুমি পড়ো। এখন চলো, আম্মু কখন থেকে ডাকছে খাওয়ার জন্য। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো আপু, সবাই অপেক্ষা করছে। সোনিয়া চলে যেতেই সানাইয়া সবকিছু গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এটা কোন ধরনের অভদ্রতা? কারো কেবিনে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয় জানেন না? আসলে স্যার, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, তাই আর। সম্পূর্ণ কথা শেষ না করতে দিয়ে শান ধমকের সুরে বলল, আপনি বাহিরে যান, তারপর অনুমতি নিয়ে কেবিনে ঢুকুন, আর না হলে কেবিন থেকে বের হয়ে যান। গেট আউট।
শানের এমন অপমানজনক কথা শুনে তানিশা আর এক মুহূর্ত দেরি না করে শানের কেবিন থেকে চলে গেল। তানিশা চলে যেতেই ঈশা নিজের চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল। এমনিতেই তার অপারেশনের চিন্তা মাথা গরম ছিল, তার উপরে তানিশা নামক উটকো ঝামেলা আরও মাথা গরম করে দিল। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, ওটি সব কিছু রেডি করা হয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সবাইকে তৈরি থাকতে বলো, আমি আসছি। আর হ্যাঁ, আমি যেন একটা কাজও অগোছালো দেখতে না পাই, তাহলে কিন্তু চাকরি নট করে দেব। জি স্যার। নার্স চলে যেতে ঈশান আরও কিছুক্ষণ কেবিনে থেকে তারপর অপারেশন থিয়েটারের দিকে এগুলো খাওয়ার টেবিলে। মামনি, আজকে তোমার ক্লাস কেমন হলো? আলহামদুলিল্লাহ বড় বাবা, খুব ভালো ছিল। ক্লাস হয়নি তো তেমন, তবে আজকে শুধু পরিচয় দিয়েছে সবাই সবার সাথে। প্রথম দিন তো, নেক্সট টাইম থেকে ক্লাস হবে। হুম। কোনো সমস্যা বা কেউ কিছু বললে সরাসরি এসে শানকে বলবে। মেডিকেলে না বলতে পারলে বাড়িতে এসে সমস্যা খুলে বলবে। আশা করি শান স্টেপ নেবে। সোনিয়া, তোমার পড়াশোনা কেমন চলছে? জি বড় আব্বু, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তোমার যে এবার ম্যাথ পরীক্ষায় ফেল করছো, সেটা কি বাসার সবাইকে বলছো? না মানে আসলে এমন রেজাল্ট করলে তো তোমাকে বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। এই বাড়ির ইতিহাসে এখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে ফেল করেনি। তুমি কিনা মান সম্মান ডুবে ফেললে। আসলে বড় আব্বু। আসলে না করলে বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। সমস্যা হলে আমাদের বল, দরকার হলে আবার টিচার রেখে দেব। এভাবে ফেল করার কোনো মানেই হয় না। তিতাস চৌধুরীর কথা শুনে সোনিয়া কিছুটা সাহস পেল, তাকে উদ্দেশ্য করে বলল, আসলে বড় আব্বু, একটা হোম টিউটর হলে ভালো হতো, যে শুধু সায়েন্সের বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিবে। ভাই, টিউটর রাখতে হবে কেন? সানাইয়া তো আছেই ওকে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য। এই মেয়েকে পড়াশোনা করানো এত সহজে ভাবছেন? টিউটরের হাড় মাছ জ্বালিয়ে খাবে। ও তো পড়েই না কখনো। মানুষ করা খুব কঠিন ভাই। তার থেকে বরং সানাইয়াই ওকে পড়াবে। সোনিয়া মায়ের কথা শুনে চোখ বড় বড় করে পারভিন চৌধুরীর দিকে তাকালো আর মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো, সানাইয়া যেন পড়াতে রাজি না হয়। জি বড় আব্বু, আমি ওকে পড়াইতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। সানাইয়ের কথা শুনে সোনিয়ার হার্টফেল হওয়ার জোগাড়। তার মা বোন এত বড় শত্রুতা করছে তার সাথে, সে নিশ্চয়ই এ বাড়ির মেয়ে না। আজকে সে নিশ্চিত হয়ে গেল। সানাইয়াকে পড়াশোনা করাতে হবে না। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। ফ্রি সময় একটু রেস্ট নেবে। নিজের ব্রেনেরও একটু রেস্টের দরকার আছে। সমস্যা নেই, আমি ওর জন্য সবচেয়ে ভালো টিউটর ঠিক করব। তোমার চিন্তা করতে হবে না। পারভিন, তামিম কবে আসবে? কেন ভাই, আপনার সাথে আজকে কথা হয়নি? না। আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, কথা বললাম। সে বলল 2-1 দিনের মধ্যে চলে আসবে, কাজ প্রায় শেষের দিকে। দেখে শুনে আসতে হলো। ও আসলে কিছু জরুরি কথা আছে। জি ভাই। জানিস আপু, আজকে প্রমাণ হয়ে গেল আমি তোর নিজের বোন না। সত্যি করে বলতো, তোরা আমাকে কোথা থেকে কুড়িয়ে এনেছিস? সোনিয়ার এমন কথা শুনে সানাইয়া কিছুটা হকচকিয়ে গেল। সে বিছানায় আর আমি শুয়ে মোবাইলে দেখছিল একটু। সাধারণত সে খুব বেশি মোবাইল ইউজ করে না, আজকে হঠাৎ মনে হলো একটু গল্প পড়া যাক। সেই সময় সোনিয়ার এমন কথা শুনে বিস্মিত হলো সানাইয়া। তোকে কথা কে বললো যে তোকে আমরা কুড়িয়ে পেয়েছি? হঠাৎ করে এমন মনে হলো কেন? কুড়িয়ে না পেলে তোমরা মা মেয়ে দুজনে মিলে আমাকে তখন ওভাবে বলতে পারলে? আমি তো মনে হয় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। এখন সত্যি করে বলো, আমাকে কোথা থেকে কুড়িয়ে পেয়েছো? শোন, এসব বাজে কথা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। আমি বা মা কেউ তোর শত্রু না, তোর ভালোর জন্যই বলছি সব। নিজে তো বিদ্যাসাগর, আমাকে বিদ্যাসাগর বানাতে চাইতেছিস তাই না? আমি বিদ্যাসাগর হতে পারবো না, আমার পড়াশোনা ভালো লাগে না। তা থেকে বল আমাকে বিয়ে দিতে। তাই বিয়ে করার খুব শখ, তাই না? বিয়ের করার পর বুঝবি কত ধানে কত চাল। এখন বাবার বাড়িতে বসে বসে খাচ্ছিস তো, বিয়ের পরে যখন বাসন মাজতে হবে তখন বুঝবে। বাচ্চা কাচ্চা নাতিপুতি দেখার খুব শখ না? আরে না মা, কি যে বলো, তুমি কখন এলে? তুমি জানো না কারো ঘরে আসতে গেলে অনুমতি নিতে হয়? আমরা এখন প্রাপ্তবয়স্ী হয়ে গেছি। কি বলবে আবারও বলো?
না না, কিছু বলিনি, তোমার কথা বলো, বলেই সোনিয়া এক দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। কি রে, কই যাচ্ছিস? দেখেছিস মেয়েটা কি পাকা পেকে গেছে? এর একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন পড়াশোনায় লবডঙ্কা হচ্ছে, আর দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছে। একে বিয়ে দিব কেমনে? কিছু বলছিলে মা? বেশি রাত জাগবি না, আর এই যে এই দুধটা খেয়ে নিবি। মাইন্ড ইট। এখনো আমার জন্য ঘুমাওনি? তোমাকে না কত বলি আমার জন্য ওয়েট করবে না। আমার কাছে এক্সট্রা চাবি আছে, দরকার হলে আমি নিজেই খাবার গরম করে নিয়ে খাবো। তোমার হাই প্রেশার মা, তুমি কেন বোঝো না? রাত জাগা তোমার জন্য রিস্ক। তুই বাড়িতে না আসা পর্যন্ত ঘুম ধরে না, কি করব বল? তাই তোর জন্য জেগে থাকি। তুই একটা বিয়ে কর, তারপর আর আমি জেগে থাকবো না, তখন তোর বউই জেগে থাকবে। যাও, আমার জন্য খাবার গরম করো, আমি ফ্রেশ হয়ে আসছি। শান রুমে চলে গেল, আর লতা চৌধুরী শানের জন্য সবকিছু গরম করতে চলে গেল। সে খুব ভালো করেই জানে শান যতই বলুক তাকে রাত না জাগতে, সে জেগে থাকলে শানের ভালো লাগে। খুব ভালো করেই জানে সে যেদিন না জেগে থাকে সেদিন শান বেশিরভাগ সময় না খেয়ে থাকে। গভীর রাত, বারান্দায় বসে আছে শান, আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে। মনে হচ্ছে গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। হঠাৎ বলে উঠল, কবিতা, তোমাকে দেখিতে চাই পলক ভরে, আমার এই দুই নয়ন, জোছনা ভরা পূর্ণিমার আলোয়, তোমারই নয়নে নয়ন রাখিতে চাই আমার এই দুই নয়ন। এই জ্যোৎস্না ভরা রাতে তোমাকে দেখিতে না পেয়ে বিষণ্ণ আমার এই দুই নয়ন। আমি মনেই কবিতা বলে উঠল শান। আব্বু, তুমি কখন আসলে? এই তো মামুনি, দুপুরে এসেছি। তুমি একা আসলে, সোনিয়া কোথায়? আপুর আজকে আসতে একটু লেট হবে, কি যেন ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। তুমি আগে বলো, আমি যে আমার জন্য সব কিছু আনতে বলেছিলাম ওগুলো এনেছো? কলেজ থেকে আসলে এসে এরকম শুরু করে দিয়েছিস? যা, আগের ফ্রেশ হয়ে আয়, তারপরে সব কিছু দেখবি। হ্যাঁ মামুনি, যাও, মায়ের কথা শোনো। আগে ফ্রেশ হয়ে এসো, তারপর সবকিছু দেখবো। তোমাদের জন্যই তো সবকিছু এনেছি আমি। সোনিয়া আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সকলে আসার পর একসাথে তামিম চৌধুরীর রানা লাগেজ ওপেন করলো। সবার আগে সোনিয়াকে এক বক্স চকলেট এগিয়ে দিল। সোনিয়া চকলেট পেয়ে খুশিতে লাফাতে লাগলো। এই মেয়ে, চুপ করে বসে থাকতে পারিস না? এখন বড় হয়েছিস, আর কিছু কি তিরিং বিরিং করার সময় আছে? পারবিন, থাক না। এ বাড়িতে একমাত্র ওই তো একটু চঞ্চল, যার কারণে বাড়িটা একটু মেতে থাকে। ওকে ওর মতো থাকতে দে। রোলেক্সের এই ঘড়িগুলো তোমাদের জন্য, দেখো তো পছন্দ হয় কিনা। আর ভাবি, আপনার জন্য আর লতার জন্য ডায়মন্ডের এই দুটি রিং। আর ভাই, তোমার জন্য ডায়মন্ডের এই টাই ক্লিপটা এনেছি। বাকি তো কোটা জিনিস, এগুলো সবার খাওয়ার জন্য এনেছি, সবার। ছোটদের জন্য এনেছিস ভালো হয়েছে, কিন্তু আমাদের জন্য কেন এনেছিস? আমরা কি এখনো আরো ছোট আছি? আমরা ছোট নেই, ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা সময় শখ আহ্লাদ ছিল, হয়তো সেটা বড় হওয়ার সাথে সাথে চাপা পড়ে যায়। বাবা, তুমি এত টাকা খরচ করলে কেন? আমার তো সব কিছু আছেই। সোনিয়ার জন্য ইনসুলিন আনছো, আমার জন্য না আনলেও পারতে। এত বাড়তি জিনিসের তো প্রয়োজন নেই, সে তো ঘরের এক কোণেই পড়ে থাকবে অর্গানাইজার বক্সে। তোমাদের তো বয়স এখন ফ্যাশন করার, তাই না? আমাদের কি আর বয়স আছে এসবের? এই যে সবকিছু দেখছো, সবকিছু তো তোমাদের জন্য করি, যাতে ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা না করতে হয়। শান, তুমি কোনো কিছু বলছো না কেন? তোমার কি পছন্দ হয়নি জিনিসগুলো? ছোট আব্বু, তুমি আমার জন্য পছন্দ করে কোনো জিনিস আনবে আর সেটা আমার পছন্দ হবে না, তা কখনো হয়েছে? আর তুমি তো সব সময় আমার পছন্দের জিনিস আনো, পছন্দ না হওয়ার কিছু দেখছি না তো। খুবই সুন্দর হয়েছে ঘড়িটা, আর তুমি তো জানোই ওরে আমার কত পছন্দ। আমি ঘড়ির কালেকশন রাখতে ভালোবাসি। না, অনেক হয়েছে, এখন সবাই খেতে আসো। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। সবার কি ক্ষুধা লাগছে, নাকি গিফট দিয়েই পেট ভরবে?
না না বড় মা, ভীষণ ক্ষুধা পেয়েছে, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তুমি যাও, সবার জন্য খাবার বাড়ো, আমি গিয়ে একটু ভালো করে দেখে আসি। বলা তো যায় না, কারো চকলেটের উপর আমার গিফটের নজর পড়লো। তুমি খাবার বাড়ো, আমি চা পরে আসবো। সোনিয়া এই কথা বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। তার দৌড়ানি দেখে সকলে একসাথে জোরে হেসে দিল। মা, আজকে রাত্রে আমি নাও ফিরতে পারি। আজকে হসপিটালে কিছু প্রয়োজনীয় কাজ আছে, সেই সাথে একটা অপারেশন আছে। ভাই আমাদের ডেকেছিলে, কিছু বলবে কি? হ্যাঁ, ভেতরে আয়, বস। আজকে অনেক জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা বলবে শুনি, যার জন্য এত জরুরি তলব করে ডেকে পাঠালে? আগে বস, তারপরে সব কথা বলছি। তো সবাই তো আছো এখানে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলে শুনি? আমাকে তো একবারও বললে না। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াই, তাই তোমাকে বলা হয়নি। সে যাই হোক, সামনে তো অনেক বয়স হয়ে গেছে। তিতাস চৌধুরীর কথা শুনে লতা চৌধুরী তেলে বেগুনে জ্বলে উঠলেন। তুমি কি বললে? আবার বলো। আমার ছেলের বয়স হয়ে গেছে? আমার ছেলে কি তোমার বুড়ো মনে হয়? তুমি নিজে বুড়ো হয়ে গেছো, তোমার নিজেকে বুড়ো মনে হয় না, আর আমার ছেলেকে বুড়ো মনে হয়? আহ লতা, সম্পূর্ণ কথা না শুনে মাঝখান দিয়ে কথা বললে এমনই হবে। ভাবি, তুমি আগে সম্পূর্ণ কথা ভাইকে বলতে দাও, তারপরে দেখো ভাই কি বলছে। আচ্ছা, যা বলছিলাম, শানের তো অনেক বয়স হয়ে গেল। এখন ভাবছি ওর বিয়ের চিন্তা করা দরকার। এখন যদি ওর বিয়ে না দেই, তাহলে ভবিষ্যতে নাতি নাতনির মুখ না দেখেই ওপারে চলে যেতে হবে। জি ভাই, তুমি ঠিক বলছো, আমিও কিছুদিন হলো এই কথা ভাবছি। এখন ছেলেটার বিয়ের কথা সত্যি আমাদের ভাবা দরকার। তাহলে কি বলো, মেয়ে দেখা শুরু করি সবাই? মেয়ে কেন দেখবো? মেয়ে দেখবো না কেন? আমাদের বাড়ির একমাত্র ছেলের বিয়ের কথা ভাবছি। আর নাকি তুমি মেয়ে পছন্দ করে ফেলছো ইতিমধ্যে? তুই ঠিকই ধরেছিস, আমি মেয়ে পছন্দ করে ফেলছি অনেক আগেই। এটা তো খুব ভালো কথা, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তোমার মেয়ে পছন্দের উপর আমার ভরসা আছে। এবার বলো, মেয়েটি কে? কেন, আমাদের সানাইয়া। কি? কি অবাক হচ্ছিস কেন? তোর মনে আছে যখন সানাইয়া হলো, তখন শান সানাইয়া বলতে পাগল ছিল। তখন আমি বলতাম সানাইয়ার সাথে শানের বিয়ে দেব। হ্যাঁ, সেই কথা মনে থাকবে না কেন? সেটা তো তুমি এমনি বলতে মজা করে। তোরা আমার কথা মজা করে নিল, আমি কখনো মজার ছলে এই কথা বলিনি। আমি সবসময় ওদের বিষয় নিয়ে সিরিয়াস ছিলাম। আমি শুধু সানাইয়ার জন্য অপেক্ষায় ছিলাম কখন 18 বছর পূর্ণ হবে, তখন আমি বিয়ের কথা তুলব। মনে রাখুন, পূর্ণবয়স্ক নারী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করব। তোমরা কি বলো? আমার তো সেই আগে থেকেই শখ সানায়াকে আমার ছেলের বউ করব। কিন্তু তুমি যে আগে থেকেই ভেবে রেখেছো সেটা তো আমি জানতাম না। ঘরের মেয়ে ঘরে থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে? কি বল ছোট? কি হলো, আমার সিদ্ধান্তে কি তোমরা খুশি? না না ভাইজান, কি বলো এসব? শানের মতো মেয়ে জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি তো কোনো কথা বলছো না পারভিন, তোমার কি আমার সিদ্ধান্তে অমত আছে? না না ভাই, কি বলছেন? অমত হবে কেন? বরং আমি খুশি। এতদিন সব সময় চিন্তায় থাকতাম, মেয়েটা কোথায়, কোন বাড়িতে যাবে, কিভাবে থাকবে। আমার মেয়েটা তো খুব নরম মনের, ছোটটাকে নিয়ে এত চিন্তা নেই। কিন্তু ওকে নিয়েই আমার সব চিন্তা। এখন মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। মেয়েটা আমার বাড়িতেই থাকবে, এই থেকে ভালো খবর আর কি হতে পারে? বাহ, তাহলে তো হয়েই গেল, সবাই রাজি। আমি চাইছি খুব দ্রুত বিয়ের আয়োজন করতে। তোমরা সবাই কি বলো? সবাই ঠিক আছে ভাইজান, কিন্তু শানের মতামত নেওয়া প্রয়োজন। ওর তো কাউকে পছন্দ থাকতে পারে, তাই না? ওদের দুজনের জীবনের ব্যাপার। ওরা আগে মতামত দেখ, তারপর না হয় দেখা যাবে। শানকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বিয়ের আয়োজন শুরু করার প্রিপারেশন নাও সবাই। বাড়ির একমাত্র ছেলের বিয়ে হবে, ঠিক সেভাবেই বাড়ির আয়োজন করা হবে। পুরো দেশ যেন জানে চৌধুরী বাড়ির বিয়ে হচ্ছে। তুমি একবার সানায়ার সাথে কথা বলে নিও, আমাদের মেয়ের মতামতটা জানাও প্রয়োজন। জি ভাইজান।
আপু এত রাত হয়ে গেছে, এখনো পড়াশোনা করছিস, ঘুমাবে না? এই তো ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমির সেকেন্ড চ্যাপ্টার পড়ছি, প্রায় শেষের দিকে। আজকে এই চ্যাপ্টার শেষ করে তারপর ঘুমাবো। তুই এখনো জেগে আছিস কেন? পড়াশোনা করছিলি নাকি ফোন দেখছিলি? তুমি যে কি বলো আপু, আমি ফোন দেখতে যাব কেন, পড়াশোনা করছিলাম। ঠিক আছে, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। সানাইয়ার কথা শুনে সোনিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ল। আর সানাইয়া সোনিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে মিটমিট করে হাসলো। সে খুব ভালো করেই জানে সোনিয়া এতক্ষণ মোবাইল দেখছিল। কি হলো পারভিন, এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? আর কিছুদিন পরে মেয়েটা পর হয়ে যাবে, আমাদের আর ওর প্রতি অধিকার থাকবে না। দূর পাগলে, আমার মা বাবার অধিকার সব সময় সন্তানের প্রতি থাকে। তোমরা কি বুঝবে একটা মেয়ের বিয়ের পর তার জীবনে কত পরিবর্তন আসে? শুধুমাত্র একটা মেয়েই বলতে পারে। ঠিক আছে, আমি কিছুই বুঝি না। কান্নাকাটি বাদ দিয়ে ঘুমাও। মেয়ে তো আমাদের কাছেই থাকবে, অন্য কোথাও তো আর চলে যাচ্ছে না। ঘরের মেয়ে ঘরেই থাকছে। তুমি এখনো বাচ্চা রয়ে গেলে পারভিন। 2টা মেয়ের মা হয়ে গেছো তুমি। আর কিছুদিন পরে নাতি নাতনির মুখ দেখতে। এখন যদি তুমি এভাবে কান্না করো তাহলে হয়? তামিম চৌধুরীর টিটকারিমূলক কথা শুনে পারভিন মুখ ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। তা দেখে তিনি খিলখিল করে হেসে উঠলেন। এতে যেন পারভিনের আরও রাগ বেড়ে গেল। অপারেশন করে মাত্র ঈশান কেবিনে আসলো। ফ্রেশ হয়ে উপর থেকে শার্টের বোতাম দুটো খুলে দিয়ে চেয়ারের উপর তার সম্পূর্ণ ভার ছেড়ে দিল। তানিশা নক না করেই রুমের ভিতরে প্রবেশ করলো। শান ততক্ষণে প্রায় ঘুমিয়ে গেছে। তানিশা এক ধ্যানে শানের লোমশ বুকের দিকে তাকিয়ে রইল, যেন সে চোখ দিয়ে গিলে খাচ্ছে বললে ভুল হবে, চোখ দিয়ে দর্শন করা যাকে বলে। হঠাৎ বুকে ঠান্ডা স্পর্শ পেতে শান এক ঝটকায় উঠে পড়ল। হোয়াট দ্য হেল আর ইউ? প্লিজ সান, আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝে না বুঝে থাকার ভান করো? তোমাকে আমি কত ভালোবাসি সেটা তুমি নিজেও জানো না। তুমি কেন আমার ভালোবাসাটা বুঝতে পারো না? আমি পাগলের মতো তোমার পিছু পিছু ঘুর করি। তুমি কেন বুঝতে চাও না? জাস্ট শাট আপ, গেট লস্ট। শান প্লিজ আমার কথাটা তো শুনো। আপনি বের হয়ে যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। বারবার না করা সত্ত্বেও আপনি আমার কাছে আসার বারবার চেষ্টা করেন। এত বড় স্পর্ধা আপনি কোথায় পান? তোমার কিসের জন্য সমস্যা আমাকে মেনে নিতে? তুমি কেন আমাকে বুঝতে চাও না? প্লিজ আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো। আমার মতো এত সুন্দরী ওয়েল এডুকেটেড মেয়ে কোথায় পাবে? তুমি চাইলে আমরা রুম ডেট করতে রাজি। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। তোর মতো বেলজ্জ বেহায়া মেয়ে আমি জীবনেও দেখিনি। আরে ইজ্জত প্রত্যেক মেয়ের সম্বল। মেয়েদের ইজ্জতের দিকে কেউ হাত দিলে আত্মহত্যা করতে 2বার ভাবে না। আর তুই নিজে থেকেই আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিস? তাহলে তুই ভেবে দেখ তুই নিজে কতটা নিকৃষ্ট। তোর থেকে পতিতাপল্লীর মেয়েও ভালো। তুই কেন বিশ্বসুন্দরী আসলেও তার দিকে আমি ফিরেও তাকাবো না। গেট লস্ট। দোষ দেখ, কি দেখবো বল? বইয়ের ভিতরে মুখ গুছিয়ে থাকলে দেখবি কেমন করে? বই থেকে মুখটা সরিয়ে একটু আশেপাশে তাকা। তুই বালের বই পেলে মনে হয় দিন দুনিয়া সব ভুলে যাস। এই, তোর বইয়ের মধ্যে কি মধু আছে? কই, আমার বই পড়তে তো মধু পাই না। তুমি ক্লাস টপার হবে এটা দেখে বুঝতে পারছি। বাল বই ছুবি নাকি মইটাকে খুশি মানবো? বাহ, একটা কারণে এতগুলো কথা। এখন বল কি হয়েছে? সামনে তাকা, তারপর বাবে তাকা। হ্যাঁ তাকালাম তো। বাগান বিলাস? হ্যাঁ, বাগান বিলাস। কখন থেকে বলছি যে দেখ, আমার কথা তো কানেই যায় না। থাক, বই নিয়ে ডুবে থাক, তাতে আমার কি? চল না যাই ওখানে প্লিজ। আমার যেতে ইচ্ছে করছে না, তুই একাই যা, আমি যাব না, আমার অনেক পড়া। প্লিজ প্লিজ বান্ধবী, চল না যাই। এখন থেকে তো সব কথা শুনবো, প্লিজ প্লিজ। ঠিক আছে, এবারের মতো মেনে নিলাম। আর এমন করবি তো তোর খবর আছে। এখন চল। আল্লাহ, দূর থেকে গাছটা যত সুন্দর দেখা যায়, কাছ থেকে আরো বেশি সুন্দর দেখা যায়। দেখ কত সুন্দর ছাউনির মতো গাছটা, দেখে মনে হচ্ছে কুড়ে ঘর। কাছ থেকে আরো বেশি সুন্দর। দেখ
এটাতে কয়েক কালারের ফুল, গোলাপি, সাদা, বেগুনি, হলুদ। আল্লাহ, বান্ধবী তোর কপাল খুলে গেল। তাই তো দেখছি। চল, ওখানে মনে হচ্ছে বসার জায়গা আছে, বসি। এখানে না আগে থেকে কাপল বসে আছে, দেখে তো মনে হচ্ছে সিনিয়র। আচ্ছা চল, বসতে হবে না। আমাকে তুই কয়েকটা কালারের ফুল ছিঁড়ে দে, তাহলেই আমি খুশি। আমার কিচ্ছু লাগবে না। এত উঁচু থেকে কিভাবে আমি ফুল ছিঁড়ব? আমার থেকে তুই লম্বা, তুই পারবি না আর আমি পারবো? হেই, দুই কিউটি, কি করো এখানে? আর সিনিয়র ভাই যে, আপনি এখানে? ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তোমরা দুই কিউটি এখানে কথা বলছো। তো আমাদের ডিপার্টমেন্টের সামনে তোমরা কি করছো? আর বলবেন না সিনিয়র ভাই, বাগান বিলাস মোর বান্ধবীর খুব পছন্দের, সাথে মোরও পছন্দের। আমাদের ডিপার্টমেন্টের সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছিলাম, হঠাৎ দেখলাম এখানে বাগান বিলাস গাছ। এতদিন তাই দুজনেই আসলাম, কিন্তু দেখি এখানে কাপল বসে আছে। ওই যে দেখেন। তানহা ইশারা করে ওইদিকে তাকাতেই দেখলো কেউ নেই। ওই ছেলে মেয়ে দুটো রিসাতকে আসতে দেখে সেখান থেকে চলে গেছে। রিসাত খেয়াল করলেও তানহা আর সানাইয়া কেউ খেয়াল করেনি। ইয়া, ওরা কোথায় গেল? ওরা চলে গেছে। ও, তাহলে চল আমরা ওখানে গিয়ে বসি। মিস বোবা তাহলে সত্যি কথা বলতে পারেন? আপনার বান্ধবীর কথা শুনেও আমার বিশ্বাস হচ্ছিল না যে আপনি কথা বলতে পারেন। আমার মনে হচ্ছিল আপনার বান্ধবী আমাকে বোকা বানাচ্ছে। সে যাই হোক, আপনাদের ক্লাস নাই? আপনারা যে এখানে বসবেন? না, আপাতত কোনো ক্লাস নেই, আজকে তৃতীয় পিরিয়ডের স্যার আসেনি। তাহলে আপনারা বসে থাকেন, আমার ক্লাস আছে। বাই। মিস্টার সিনিয়র, একটা উপকার করে দিন প্লিজ, তারপর ক্লাসে যান। ক্লাসে আমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন কি করতে হবে। এই ক্লাসের খুব গম্ভীর, দেখলেই ভয় লাগে। ও, একটু বাগান বিলাস ফুল ছিঁড়ে দিয়ে যান, আমরা এত উঁচুতে নাগাল পাই না। আপনি তো খাম্বার মতো লম্বা, আপনার তো হাতের কাছেই। ফুল গাছেই সুন্দর, হাতে না। তবুও তোমাদের জন্য ছিঁড়ে দিচ্ছি। রিসাত দুটো ফুল ছিঁড়ে দুজনের হাতে দিয়ে সে ক্লাসে চলে গেল। অন্যদিকে তাদেরকে এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে কেউ খেয়াল করছিল, সেটা কেউই লক্ষ্যই করলো না। বান্ধবী, এখন একটু চা বা চিপস হলে জমে যেত এখানে। আমিও সেটাই ভাবছিলাম। তোকে আমরা যদি এখানে থেকে উঠে যাই তাহলে অন্য কেউ এসে জায়গাটা ফাঁকা পাবে, তাহলে তো বসে পড়বে। চিন্তা করতে হবে না, আমার কাছে চিপস আছে। তাহলে তো হলোই। সানাইয়া ওর ব্যাগের ভিতর থেকে দুটো চিপসের প্যাকেট আর দুটো জুসের বোতল বের করলো। চিপসের সাথে জুস ফ্রি? আমি তো জানি আর কারো কাছে কিছু না থাকুক তোর কাছে চিপস আর জুস থাকবেই, তুই তাও সব চিপস খাস না? শোন, সব চিপস মজা লাগে না। আমার সবচেয়ে ফেভারিট চিপস হচ্ছে বোম্বাই পটেটো, তারপর রিং, আর 3-4টা আছে। এই দুটো কোনো দোকানে না পেলে ওগুলোর ভেতর থেকে একটা কিনি। আর জুস তো আমি আম্মুর হাতে বানানোটাই পছন্দ করি, দোকানের জুস আমার একদম পছন্দ না। জুস তো তুই সবই পছন্দ করিস, শুধু আপেল তরমুজ এই দুটোই বাদে। কিন্তু মালটা বা কমলার জুস বেশি পছন্দের। মিষ্টি জুস আমার পছন্দের না, একটু টকটক বেশি ভালো লাগে। তোর সাথে আমার আকাশ পাতাল তফাৎ, তবুও আমরা বন্ধু হলাম কেমন করে, সেটাই আমি মাঝে মাঝে ভাবি পাই না। তোকে ভেবে পেতে হবে না, খা। এদিকে আয়। কেন? এদিকে আসতে বলছি, আয়। তানহা একটা ফুল সানাইয়ার কানে গুঁজে দিল। এইবার তোকে বাগান বিলাস ফুলে রানী লাগছে। বান্ধবী, তুই এত সুন্দর কেন? বিশ্বাস কর, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে আমি কিডন্যাপ করে হলেও বিয়ে করতাম। হয়েছে, চল, ক্লাস টাইম হয়েছে। আজকে নাকি ক্লাস হবে না। কে বলল তোমাকে? স্যার এসে বলে গেল আজকে আর ক্লাস হবে না। আমরা চাইলে সবাই বাসায় যেতে পারি। ও সানাইয়া, চল তাহলে বাড়ি যাই, আর থেকে তো কোনো লাভ নেই। আসবো মা? হ্যাঁ আব্বু, এসে আমার রুমে আসতে আবার তোমার কিসের অনুমতি প্রয়োজন? তা বললে কি হয় মা, তুমি কি আগের মতো ছোট আছো? এখন তো বড় হয়ে গেছো। কি লিখছো? হ্যাঁ আব্বু, অ্যাসাইনমেন্ট করছিলাম। একটা কথা বলবো? আমার পাশে এসে বসো।
সানাইয়া টেবিল থেকে উঠে তার বাবার পাশে বসলো। তামিম চৌধুরী মেয়ের মাথায় হাত রাখলো। সানাইয়া বাবার কাঁধে মাথা রাখলো। বড় হয়েছো তুমি, সব বুঝতে শিখেছো। বিয়ের বয়স হয়েছে। তোমার কি কাউকে পছন্দ হয় বা কাউকে পছন্দ আছে? সানাইয়া মাথা উঠিয়ে বাবার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তামিম চৌধুরী মেয়ের দৃষ্টির মানে বুঝতে পেরে নিজেই বলে উঠল, তোমার বিয়ের জন্য ছেলে ঠিক করছি আমি। যদি তুমি কাউকে পছন্দ করো তাহলে আমাকে বলতে পারো। তোমার মতামত আমাদের বেশি প্রয়োজন, কারণ তুমি সারা জীবন সংসার করবে তার সাথে, তাই তোমার পছন্দ আগে। না আব্বু, আমার কোনো পছন্দ নেই। তোমাদের পছন্দই আমার পছন্দ। তোমরা যেটা করবে সেটা আমার ভালোর জন্যই করবে। সানাইয়ার এমন উত্তর শুনে খুশি হলেন তামিম চৌধুরী। তিনি তার মেয়ের থেকে এমন উত্তরই আশা করেছিলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে রুম থেকে প্রস্থান করলেন। আমি খুব ভালো করে জানি এটা তুই আবির, তাই আমার চোখ থেকে হাত সরা। তুই ছাড়া আমার চোখ কেউ ধরে না রে আবির। ঢং এখন বাদ দে, সামনে আয়। হেই, কেমন সারপ্রাইজ দিলাম বল শালা। তোর তো আরও 1 সপ্তাহ পরে আসার কথা ছিল লন্ডন থেকে। তুই এত তাড়াতাড়ি কেমন করে আসলি? কাজ শেষ হলো তাই তাড়াতাড়ি চলে আসলাম। এদেশে একা একা থেকে কি করব বল, কেমন জানি লাগে। কেউ পরিচিতও নেই, মন খুলে কারোর সাথে কথাও বলা যায় না, দম বন্ধ বন্ধ লাগে। কবে ফিরলি? গতকাল রাতে। আজকে থেকে কি হসপিটালে আসবি নাকি আরও পরে? ছুটি পেয়েছি, কাজে লাগাবো না। এই 7 দিন ঘুরবো ফিরবো মস্তি করব। তুই তো ছুটি দিতেই চাস না। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করি কেমন করে বল? তুই আমার সাথে ঘুরবি, না গেলে খবর আছে শালা। শালা বলে লাভ নেই, আমার কোনো বড় বোন নেই যে তাকে বিয়ে করলে আমি তোর শালা হব। আমার ছোট সব, তাই দূরে ভাগ। আর তোর মতো ফাজিল ছেলের সাথে আমি আমার বোনকে কখনোই বিয়ে দিব না। তোর মতো ফ্লাটিংবাজ ছেলে একটাও দেখিনি আমি। দেখিস, এ আবিরই তোর বোন জামাই হবে শালা। তুই যে একটা ডাক্তার, এটা তোর পার্সোনালিটি দেখে কেউ বুঝতে পারবে না। এটা আবিরের স্টাইল। শোন, আগামী বৃহস্পতিবার আমরা বিয়ে, চলে আসিস ছ্যাঁচড়ার মতো দাওয়াত খেতে। সে তো আমি আসবই, ছ্যাঁচড়ার মতো দাওয়াত খেতে। তুই দাওয়াত না দিলেও কি আর দিলেও কি আমার বল। বললাম আগামী বৃহস্পতিবার আমরা বিয়ে আসিস, ঘরোয়াভাবে আয়োজন হবে, বেশি মানুষকে বলবো না। ফাওলানি, তুই তোর চাঁদকে বিয়ে করেছিস। তোর এতদিনের অপেক্ষার ফল আসতে চলেছে। আই অ্যাম সো হ্যাপি। তোর পূর্ণতা দে। সে খুব তাড়াতাড়ি আমার হবে। আমার ট্রিট কই, আগে আমার ট্রিট দে। কিছু হলেই ফকিরের মতো ট্রিট চাস, লজ্জা করস না? হ্যাঁ, আমার মতো লজ্জা নাই তো খুব ভালো করে জানিস। আমি যে নির্লজ্জ বাজারে বেচে রেখে আসছি, জানিস না তুই? যা, তোকে দান করব। সানায়া কি বললো তামিম? আলহামদুলিল্লাহ, এখন বিয়ের তারিখ ঠিক করতে হবে ভাই। আলহামদুলিল্লাহ। লতা কি হলো? দেখছো যে কাজ করছি, এখন ডাকছো কেন? আরে পাপায়াকে দিয়ে মিষ্টি আনো, সবাই মিষ্টি মুখ করি। শুভ কাজ ডুবে হলে মিষ্টি মুখ না করলে কি হয়? পাপিয়া, এই পাপিয়া, জি আম্মায় কন। যা মিষ্টি নিয়ে আয়, আর আসার সময় তোর ছোট আম্মাকেও আসতে বলবি। জি আম্মা। কি এমন কাজ যে আসতে হলো? কি বলবে আপা? আগে মিষ্টি মুখ কর, তারপর বলছি। বলেই তিনি মুখে মিষ্টি পুরে দিলেন। সবাই মিষ্টি মুখ করলো। তা দেখে পাপিয়া নিজেও একটা মিষ্টি পুরে নিল। অনেক মিষ্টি মুখ হলো, এখন শান আর সানাইয়ার বিয়ে নিয়ে। তাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে পাপিয়া আহাজারি করে বলতে শুরু করলো। কি কইলেন বড় সাহেব? বিয়ে? আমি 2 দিন এই বাড়ি আসিলাম না, আর এর মধ্যে বিয়া হয়ে গেল, আর জানবার পারলাম না। হায় হায়, আপনারা কেমনে এমন কাম করতে পারলেন? আমার কত শখ আসছিল আমি বড় ভাইয়ের বিয়াতে কত মজা করুম। আমার সব আশায় আপনারা পানি ঢাইলা দিলেন। এই অবিচার ধর্মে সইবে না। চুপ করবি তুই? এত ঢং বাদ দিয়ে কথা শোন। আর তোর যত ইচ্ছা নাচিস গান করিস, তোর বড় ভাইয়ের বিয়েতে কেউ তোকে বাধা দিবে না। তাহলে তামিম শোন, শান বলছে এখন ও কোনো বিয়ের আয়োজন না করতে। ভাই, কেমন করে হবে বিয়ের আয়োজন না করলে? বাড়ির বড় ছেলের বিয়ে,
আর মেয়ের বিয়ে আয়োজন না করলে কি হয়? আমিও সেটাই বলেছিলাম, কিন্তু শান এখন কোনোভাবে বিয়েতে অনুষ্ঠানে রাজি না। ওর হসপিটালে প্রচুর চাপ, তাই এখন কোনোভাবেই ওর হসপিটাল থেকে ছুটি নিতে পারবে না। আর সামনে নাকি সানাইয়ারও পরীক্ষা আছে, তাই এখনও ঘরোয়াভাবে বিয়ে করতে যাচ্ছে। তা বললে কেমন করে হবে ভাই, তুমি বলো। এটা তুমি কিভাবে মেনে নিলে? তুই তো জানিস শান, একবার যে কথা বলে ওকে 1000বার বলেও ও কথা শোনানো যায় না। শান বলেছে ঘরোয়াভাবে বিয়েটা করে যখন সানাইয়া ফার্স্ট সেমিস্টারে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তারপর বড় করে বৌভাতের অনুষ্ঠান করতে। তখন শানেরও হসপিটালে কাজের চাপ কম থাকবে, তখন অনুষ্ঠান করতে কোনো অসুবিধা নেই। ও ও কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। বিয়ের এতদিন পরে অনুষ্ঠান। কোনো সমস্যা নেই, ও তো আর না করছে না অনুষ্ঠান করতে, কি বলিস? তাহলে কবে বিয়ের ডেট ফিক্সড করবে বলো? আগামী বৃহস্পতিবার নাকি ওর কাজের একটু চাপ কম, তাই হসপিটালে যাবে না। তাহলে সেই দিন ওই বিয়েটা হলে ভালো হয়। সেটা তো ভালো হবে, কিন্তু এত তাড়াতাড়ি? আজকে তো সোমবার, তাও রাত হয়ে গেছে। যেভাবে ধরলে মাঝখানে শুধু একটা দিন বাকি আছে। আর এই একদিনের মধ্যে সব আয়োজন কি করা সম্ভব? তোর এত চিন্তা করতে হবে না, আমি ডেকোরেশনের লোকের সাথে কথা বলছি। ওরা আগামীকাল ভোরে এসে বাড়ি সাজানো শুরু করবে। তোর দায়িত্ব সবাইকে দাওয়াত করা, কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে দাওয়াত না দিলেও হবে না। আর আমি ম্যানেজমেন্টের সকল আয়োজন করব। ঠিক আছে, তুমি যেহেতু সব দায়িত্ব নিচ্ছ তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার যা ভালো মনে হয় তাই করো তুমি। আপা, হাতে তো সময় নাই দেখছি, কত কাজ পড়ে আছে। হ্যাঁ রে পারবিন, অনেক কাজ বাকি। বাড়ির ছেলে আর মেয়ের বিয়ে, যতই বলুক কোনো আয়োজন করতে হবে না, তাই কি হয়? আমার একমাত্র ছেলের বিয়ে আয়োজন না করলে কি হয়? আরে আম্মা, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি পাপিয়া আছি না, মাজায় কাপড় বাইন্দা সব কাম করবো। আপনি ঘরে কোনো চিন্তা নাই। আমার ভাইজানের বিয়া আমি কোন কাম করবো না তো কেডাই কাম করব। হ্যাঁ হইছে, তোর কাজ করতে হবে না। তুই নাচবি তো নাচিস, কাজ করার জন্য আরো অনেক লোক আছে। আম্মা যে কি কর না, ভাইজানের বিয়া আর আমি কাম না করলে হইব? তোর যা মন চায় করিস, এখন আর বকবক করিস না। আম্মু আম্মু, 1 কাপ কফি পাঠিয়ে দাও তো পাপিয়ার কাছে, তাটা ধরেছে। যা পারবিন, পাপিয়াকে দিয়ে কফিটা পাঠিয়ে দে, মেয়েটার মনে হয় খুব মাথা ধরেছে। পারভিন চৌধুরী তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলেন মেয়ের জন্য কফি বানাতে। আফা, আপনারে কই, আম্মায় আপনারে কফি পাঠাইছে। ব্যালকনিতে আয় পাপিয়া, আমি ব্যালকনিতে আছি। পাপিয়া ব্যালকনিতে গিয়ে দেখে বই পড়ছে সানাইয়া। আফা, আপনার নাকি মাথা ব্যথা করতেছে, তাই আপনি বই পড়তেছেন কে? আম্মায় জানলে কইরো আপনারে বকাবকি করবো নে। তুই না বললে জানবে কেমন করে? কফি দিয়ে যা এখন। জামুই তো, আমার কত কাম। সামনে বৃহস্পতিবারে আপনার আর বড় ভাইয়ের বিয়া, এইখানে তো আর বসা থাকমু না। পিপিয়া চলে যেতেই সানাইয়া বই রেখে হাতে কফি নিল। এক মনে বাইরের দিকে তাকিয়ে থেকে কফি খেতে আরম্ভ করলো। দেখলো বাড়ির ভিতরে গাড়ি ঢুকলো। গাড়িটা তার খুব চেনা, কারণ গাড়িটা শানের। এই মানুষটাকে সে ছোট থেকেই খুব ভয় করে, কিন্তু নিয়তির কি খেলা, এখন তার সাথেই তার চোট বেঁধে রেখেছে। শানকে কেন সে ভয় পায় সে নিজেও জানে না। শান গাড়ি থেকে বের হতেই দুজনে চোখাচোখি হলো। সানাইয়া তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল। তা দেখে শান মুচকি হেসে বাড়ির ভিতরে চলে গেল। আমি তোকে আগেই বলেছিলাম শান ভাই তোকে পছন্দ করে, তুই আমার কথা বিশ্বাস করলি না। এখন দেখছিস তোর বিয়ে সেই শানের সাথেই হচ্ছে। শান ভাইয়াকে দেখে আমার এমনটা মনে হয়। আর ধারণা ভুল। আমাদের পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, আর তাছাড়া আমাদের বিয়ে নাকি অনেক আগে থেকেই ঠিক ছিল। আমার কেন জানি বিশ্বাস হয় না যে শান ভাই তোকে পছন্দ করে না। তার চোখ তো অন্য কিছু বলে। সে কেমন নজরে যেন তাকায় তোর দিকে। তুই হয়তো এটা খেয়াল করিসনি, আমি অনেকবার দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে তুই শান ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখিস। আর কিছু বলবি? না। তাহলে আমার কথা শোন, বৃহস্পতিবারে আমাদের বাড়িতে আসিস, তোর দাওয়াত। হঠাৎ করে কার বিয়ে রে যে আমাকে দাওয়াত দিছিস?
আমি এমনি আগে থেকে যাই, কোনো দাওয়াতে প্রয়োজন পড়ে না। কারো বিয়ে না, তোর বান্ধবীর বিয়ে, তাই তোকে যেতে বলেছি। আম্মুও তোকে যেতে বলেছে। কি বলিস? বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেছে? কেমনে কি এত তাড়াতাড়ি বিয়ে? সে যাই হোক, প্ল্যান কি? কিসের প্ল্যান? কিসের প্ল্যান মানে হচ্ছে তুই যে বিয়ে করবি এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট আছে না? কি করবি, কেমনে ভাবে সাজবি? এসব নিয়ে আবার ভাবার কি হলো? আমার এত প্যারা নিয়ে কোনো লাভ আছে? যা, তুই একটা রোবট, তোর তো কোনো অনুভূতি নেই। সময় ও নদীর স্রোত নাকি কখনো কারোর জন্য থেমে থাকে না। একটা দিন কোথা দিয়ে কেউ বলতে পারবে না। এত ব্যস্ততায় কখন সময় চলে গেছে কেউই বুঝতে পারে নাই। চৌধুরী বাড়ি মেহমানে পরিপূর্ণ হয়ে আছে। আন্টি কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? এসেছো, ভালো হয়েছে। দেখো তো মেয়েটার একা একা রুমে কি করছে। ছোট করে হলুদের আয়োজন করা হয়েছে, মেয়েটাকে নিচে নিয়ে আসো। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সব কি করতে হবে করে নিব। আমি তাহলে উপরে গেলাম ওর রুমে। বলেই তানহা সানাইয়া রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। পারভিন চৌধুরী নিজের কাজে চলে গেলেন। কিরে, আজকে যে তোর বিয়ে সেই চিন্তা তোর আছে? আজকে দিনে তুই এখনো বই নিয়ে আরামে পড়াশোনা করছিস। বোন, তোকে কেউ বিদ্যাসাগর হতে বলেনি। তুই তোর বিয়ে নিয়ে একটু চিন্তা কর। আরে আয়, ভেতরে আয়। কখন আসলি তুই? মাত্রই আসলাম, এসেই দেখি তুই বই নিয়ে পড়ে আছিস। এমা, এখনো শাওয়ারও নিসনি? এই তো নিব। কখন নিবি? বিয়ে শেষে? যা তাড়াতাড়ি শাওয়ার নে, আমি এখানেই আছি। শাওয়ার নিয়ে আসলে আমি তোকে সাজাবো। হলুদের পরে তো আবার শাওয়ার নিতে হবে, এখন শাওয়ার নিয়ে তো লাভ নেই। হলুদ তো তেমন হবে না, শুধু হাতে আর কপালে লাগাবে হলুদ। তুই রুমে এসে পানি দিয়ে ধুয়েই সব উঠে যাবে। বলেই তানহা সানাইয়াকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। এটা তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে আনছো লতা? কারোর সাথে কথা না বলে মেশে না, ভাব নিয়ে থাকে। সেটা না হয় বাদই দিলাম, বাড়ির কাজ রান্না বান্না নাকি কিছুই পারে না। এমন মেয়েকে ঘরে এনে তুমি কি করবে? তার থেকে আমার মেয়ে সব কাজই পারে, পড়াশোনাও ভালো। আমার মেয়েকে তোমার চোখে পড়লো না? ভাবি, আমি ছেলের বউ আনছি, কোনো কাজের মেয়ে না। কাজ পারে না, পরে শিখে নেবে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই মাথায় তুলবে, পরে আর নামতে পারবে না। পরে দেখবে মাথায় উঠে নাচবে। আমার মেয়ে নাতাশার জন্য প্রস্তাব রাখলাম, সরাসরি মুখের উপরে না করে দিলে। আমার ছেলের বউ মাথায় উঠে নাচবে নাকি কি করবে সেটা আমি দেখে নেব ভাবি। আপনাকে এত চিন্তা করতে হবে না। আর নাতাশাকে শান সব সময় বোনের নজরে দেখে, তাই আমি আগে বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যাকে বিয়ে করবে সেও তো বোন, তাই না? এতে ঢং করার কি আছে বাপু? বুঝি না, ছেলেকে যার সাথে বিয়ে করাচ্ছ সেই মেয়ে তো অকর্মার ঠিকই। আমার ছেলের বউ অকর্মার ঢেকি না কি সেটা আমি বুঝে নেব, সেটা নিয়ে কাউকে ভাবতে হবে না। আপনি বিয়েতে এসেছেন সসম্মানে, বিয়ে দেখে চলে যান, অপমানিত হবেন না আশা করি। লতা চৌধুরীর এমন করা কথা শুনে নার্গিস আর কোনো কথা বলার সাহস পেল না, সেখানে থেকে চলে গেলেন তাড়াতাড়ি। পারভিন চৌধুরী কিছু বলতে নিলেই লতা চৌধুরী তাকে থামিয়ে বলল, আমি আমার বৌমার ব্যাপারে একটা কথাও শুনতে চাই না। আমার বৌমা আমি দেখে নিব, সে কি করতে পারে বা না পারে। এখানে তো একটা কথাও শুনতে চাই না। পারভিন চৌধুরী চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন এখন একটা শব্দ করলে তার খবর আছে। এটি আইসে আমাগো বফার বদনাম করতে। হেই বেডির বেডি তো 10 বেডার লগে ঘোরে, হেতি কি আমরা জানি না? হেতি আবার হেতির মায়ের নামে হুনাম করতে আইসে। হেই বেডি যেমন নির্লজ্জ, হেতির বেডিও এমন নির্লজ্জ। চুপচাপ কাজ কর। বাবা, আমি তো তোমাকে বলেছিলাম ঘরোয়াভাবে সব করতে, কিন্তু এখানে দেখি মানুষ দিয়ে ভরপুর। এটা কেমন ঘরোয়া আয়োজন? তুমি বলেছো ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে, আমি ঘরোয়াভাবে অনুষ্ঠান করছি। তুমি ভালো করে দেখো, আমাদেরও আরও কয়েকজন দাওয়াত দেওয়া বাকি আছে। সবই মানলাম, কিন্তু বাড়ি যেভাবে সাজিয়েছো তাতে মনে হচ্ছে না যে আয়োজন কম হয়ে গেছে। তুমি যেটা বলেছো সেটাই করেছি। বলেছো ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে, আমি ঘরোয়াভাবে অনুষ্ঠান করেছি। তুমি বলেছো রিসিপশন পরে করবে, তাও মেনে নিয়েছি। আশা করি তুমি আর কোনো কথা বলবে না। চাচু, তুমি তো একটু বোঝো, বাবাকে বোঝাও না প্লিজ। আমি কি বলবো, ভাই যেটা বলে ভালো মনে করছে সেটাই করছে, এখানে আমার কিছু বলার নেই।
তুমি এখন মেনে নাও। শান হতাশ হলো, এদের বুঝিয়ে কোনো কাজ নেই, তাই সে চলে গেল। কি রে, তোকে কখন থেকে খুঁজে চলেছি, তোর কোনো দেখা নেই শালা। আজকে যে তোর বিয়ে সে কথা মনে আছে? একটু বাবার কাছে গেছিলাম। কেন খুঁজছিস? হলুদ যে হবে সেই কথা কি মনে আছে, নাকি গিলে খেয়েছিস? গিলে টিলে খাইনি মনে আছে। তাহলে চলেন, এখন হলুদের জন্য রেডি হবেন। চল। আপু দেখো তো আমি কি পরবো হলুদে, কিছুই তো পছন্দ হচ্ছে না। যা মনে চায় পর, একটু তো হবে হলুদ ছোট করে, এত চিন্তার কি আছে? তোমার মতো পড়ুয়া মেয়ে বুঝবে না কি কি আছে, তা তাড়াতাড়ি করে বলো কি পরবো, শাড়ি, লেহেঙ্গা নাকি থ্রি পিস? এতটুকু সময়ের জন্য ভারী কোনো কিছু পরার দরকার নেই, হলুদ একটা 3 পিস পর। কোন থ্রি পিস পরবো, পছন্দ করে দে। তোর ইচ্ছে মতো পর, বিয়ে উপলক্ষে তো কম শপিং করিসনি। তো একটু শপিং, আমার বিয়েতে তো পুরো মার্কেট তুলে নিয়ে আসবো। এখন বলো কোন থ্রি পিস পরবো? ওকে বলে লাভ নেই, ও কিছুই বলবে না। তুমি বরং হালকা হলুদ আর মাঝে যে হালকা গোলাপি ছোট ছোট ফুল আছে ওই থ্রি পিসটা পরো। থ্যাংক ইউ আপু। আর হ্যাঁ, সানাইয়া আপুকে সাজানো খুব সুন্দর হয়েছে। হলো তোমাদের? তানহা ওইদিকে হলুদের জন্য তাড়া দিচ্ছে যে। হ্যাঁ আন্টি, হয়ে গেছে, আপনি যান, আমরা আসছি। চল চল, দেরি হয়ে যাবে। সানাইয়া জোরে একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। শান আগে থেকেই হলুদের স্টেজে বসেছিল। সানাইয়া এসে বসতেই আর চোখে সানাইয়াকে পরখ করলো। তাড়াতাড়ি করে হলুদ লাগাও, সবাই মেকআপ করার জন্য মেয়েগুলো আসলো বলে। হ্যাঁ আন্টি, শুরু করব। আপনার আগে হলুদ লাগান, তা না হলে শুরু হবে কেমন করে? হ্যাঁ চাচি, আপনারা হলুদ লাগান, তা না হলে তো হবে না। পারবিন আর লতা চৌধুরী গেল হলুদ লাগাতে। তাদের হলুদ লাগানো শেষে সবাই একে একে হলুদ লাগানো আরম্ভ করলো। আপনি লাগাবেন না ডাক্তার? চলো তুমি আর আমি একসাথে লাগাই। তারা দুজন একসাথে হলুদ লাগালো। হলুদ লাগানোর সময় সোনিয়ার চোখে পানি চিকচিক করলো, সেটা আবির খুব ভালো করেই লক্ষ্য করেছে। কান্না করছে কেন ফুলি? আমি মোটো ফুলি না, আমার নাম সোনিয়া। আপনি লাগাবেন না ডাক্তার? তুমি তো ফুলি না, তুমি তো ফুলির মা। ডাক্তার আজকে বেঁচে গেলেন, আমার মনটা ভালো না দেখে। কেন মন ভালো না? আজকে একটা দিনে ফুলির মা। আপুর বিয়ে হয়ে যাচ্ছে, তো আমি কি নাচবো? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সে কিন্তু এই বাড়িতেই থাকবে, আর তোমার বিয়ে হলে কিন্তু এই বাড়ি থেকে চলে যেতে হবে। তার থেকে এমন কাউকে বিয়ে করবে যে তোমার সব কথা শুনবে, বউ পাগলা হবে। আবিরের কথা শুনে সোনিয়া লজ্জা পেল। কি হলো, সবাই কি হলুদ দিয়েছো নাকি আরো বাদ আছে? না, এখনো সবাই দেয়নি হলুদ। কে কে দেয়নি, কে বাদ আছে? যাদের বিয়ে তারা তো এখনো একজন আরেকজনকে হলুদ লাগালো না। ভাইয়া আপুকে হলুদ লাগাও, আর আপু তুমিও লাগাও। হ্যাঁ লাগা, আর সুন্দর করে একটা পোজ দে, আমি ছবি তুলবো, সুন্দর করে পোজ দিস। সকলে ওদের দুজনকে জোর করতে লাগলো। শান হলুদ নিয়ে সানাইয়ার মুখে দিলে সাথে সাথে সানাইয়াও শান হলুদ নিয়ে সানাইয়ার মুখে দিলে সাথে সাথে সানাইয়াও শানের গালে হলুদ দিল। শান সানাইয়ার দিকে তাকিয়ে আছে আর সানাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। রোমান্টিক একটা মুহূর্ত। সেই সময় আবির তার হাত থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল। অনেক হয়েছে, পার্লারের মেয়ে চলে এসেছে, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হও, মেয়েরা সাজাবে। আর সকালে যাও, রেডি হও। সকলে যার যার মতো চলে গেল। ভালো করে সাজাবেন, সুন্দর করে। ম্যাম, আমাদের আগে থেকে বলা আছে এই ম্যামকে হালকা মেকআপ করতে, তার ন্যাচারাল ফেসটা যেন দেখা যায়। কে বলেছে আপনাকে ন্যাচারাল ভাবে সাজানোর কথা? ম্যাম, স্যার বলেছেন। ওই যে লম্বা ফর্সা একটা ছেলে আছে না, সেই স্যারটা। ও জি। এ কি ম্যাম, আপনার হাতে মেহেদি নেই কেন? ব্রাইডের হাতে মেহেদি থাকবে না, এটা কেমন কথা? সত্যি তো, আমি তো দেখিনি। বউর হাতে মেহেদি না থাকলে হয়? এটা কেমন বউ? আমাদের কাছে স্টিকার মেহেদি আছে, চাইলে লাগিয়ে দিতে পারি। স্টিকার মেহেদি লাগাবো না। আপনাদের কাছে এমন মেহেদি কি আছে যেটাতে 5 মিনিট কালার হবে? জি ম্যাম, আছে। তাহলে দিন আমাকে, আমি লাগিয়ে দিই আর আপনি সাজান। জি ম্যাম, কিন্তু ম্যাম লেহেঙ্গা পরবে নাকি শাড়ি পরবে?
আমাদের ড্রেস দেখে তো সাজাতে হবে। এই তো আমি ড্রেস গয়না সব নিয়ে এসেছি। বিছানার উপরে ইয়া বড় একটা বক্স রেখে দিল। ড্রেস দেখে নি, তারপর সাজান। মনে হয় 20 কেজি ওজন। তানহা আপু, এটা নিয়ে আসতে আমার অবস্থা কেরাসিন। এর মধ্যে কি অমূল্য রত্ন আছে কে জানি। আল্লাহ, দেখতে নিষেধ করেছে। শান ভাইয়া বলেছে এই রুমে এসে বক্স খুলতে। এখন পর্যন্ত আপুর ড্রেসটা কেউ দেখেনি। খুলে দেখি, তারপর বুঝতে পারবো কি অমূল্য রতন আছে। দাঁড়াও আপু, আমি তালাটা খুলছি। সোনিয়া বক্সটা ওপেন করতেই আলোর ঝলক এসে চোখে লাগলো। সোনিয়া, এটা কি হিরে দিয়ে তৈরি লেহেঙ্গা নাকি? পাথরগুলো জল জল করছে যে। আপু, আমারও তো তাই মনে হচ্ছে। হিরের তৈরি নাকি? ওদের কথার মাঝে মেকআপ করার জন্য আসা মেয়ে দুটির মধ্যে মালিক মেয়েটি বলে উঠল। ম্যাডাম, এটা তো বাইরের দেশ থেকে কাস্টমাইজ করে নিয়ে আসা হয়েছে এই লেহেঙ্গাটা, যেখানে মেজেন্ডার কালারের উপরে সোনালি সুতোর কাজ, ওইগুলো সোনার সুতো, আর মাঝে মাঝে যে পাথরগুলো ওইগুলো আসল হিরে, তাই এত জলজল করছে। বড় ডিজাইনার দিয়ে খুব সূক্ষ্মভাবে লেহেঙ্গা তৈরি করেছে। জি, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু এতটুকু সময়ের মধ্যে দেশের বাইরে থেকে একটা লেহেঙ্গা কাস্টমাইজ করে আনা খুব টাফ। আপু, ডালমি কুচ কালা, কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি। আচ্ছা, এসব পরে চিন্তা করব, আগে সানেয়াকে সাজাই সবাই মিলে। তুমি যতই হয়ে নাও। মেকআপ আর্টিস্ট মেয়েগুলো নিজেদের দক্ষ হাতে সাজাতে লাগলো সানায়াকে, আর তানহা হাতে মেহেদি দিয়ে দিতে লাগলো। একদম সিম্পল সাজ, মেজেন্টা কালারের লেহেঙ্গায় সোন হিরে দিয়ে কাজ করা, হাঁটু নিচ অবধি থাকা চুলগুলো ফ্রাঞ্চ বেনি করা। লেহেঙ্গার সাথে হিরের গহনা সেটও ছিল, মাথায় হিরের তাজ, গলায় বড় হিরের গহনা, যার মধ্যখানে মেজেন্টা কালারের বড় চারকোনা পাথর, তার সাথে ম্যাচিং করে কানের দুল, সাথে হিরের কোমরের বিছা, দু হাতে হিরের সিম্পল চুড়ি, নাকে হিরের নথ, হাতে ছোট একটা হিরের আংটি। সোনিয়াকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো ডানা কাটা পরি নেমে এসেছে। দোস্ত, আজকে তোকে বেশ সুন্দর লাগছে। তাতে মনে হচ্ছে আমি ছেলে হলে আমি তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। আল্লাহ, আমি কেন ছেলে হলাম না? তোকেও সুন্দর লাগছে। তাড়াতাড়ি চলো, আমাকে সবাই বলছে আপুকে নিয়ে যেতে। ওরা দুজন আর কিছু কাজিন মিলে সানায়াকে নিয়ে যেতে লাগলো। লতা চৌধুরী আর পারমিন চৌধুরী এসে সানায়াকে দেখে বলল, মাশাল্লাহ, আমার মেয়েকে তো সুন্দর লাগছে, কিন্তু গহনা তো আমাদেরগুলো পরানো হয়নি। এগুলো কে দিয়েছে বড় আপা? এখন এই কথা বলার সময় যে দেওয়ার দিয়েছে, এত চিন্তা করতে হবে না। দেখি একটা নজর টিকা দেই, যেন আমাদের মেয়েটার নজর না লাগে। বড় মা, লেট হয়ে যাচ্ছে। বড় আপু তাড়াতাড়ি আপুকে নিয়ে যেতে বলেছে। এখন তাড়াতাড়ি আপুকে নিয়ে চলো স্টেজে যাই। সানায়াকে স্টেজে নিয়ে গিয়ে শানের সামনে মুখোমুখি বসানো হলো। মাঝখানে ফুলের পর্দা রয়েছে। বিয়ে পড়ানো আরম্ভ করেন কাজী সাহেব। 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তিতাস চৌধুরীর একমাত্র ছেলে শাওন চৌধুরীর সাথে তামিমা চৌধুরীর বড় মেয়ে সানায়া চৌধুরীর সাথে বিয়ে দেওয়া হইবে। যদি আপনি রাজি থাকেন মা, তাহলে বলেন কবুল। কাজীর কথা শুনে সানাইয়া আশেপাশে তাকালো। তার কেমন জানি খুব কান্না পাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। মেয়ের তাকানো দেখে পারমিন আর তামিম চৌধুরী মেয়ের দুয়ে পাশে এসে বসলো। দুজনে চোখের ইশারায় কবুল বলতে বলল। কবুল। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তো শুনতে পেয়েছেন। আরো একবার বলো মা, কবুল। কবুল কবুল। কবুল বলা শেষে সানাইয়া চোখের এক ফোঁটা জল তার হাতের উপরে পড়ল। সবাই তো শুনতে পেয়েছেন, মেয়ে যে কবুল বলেছে। সবাই জি বলে উঠল। এরপর কাজী শানের কাছে চলে গেল। শানকে কবুল বলার একটু পরেই কবুল বলে দিল। সেই সাথে তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। দুজনে বাধা পড়ে গেল জন্ম জন্মান্তরের বন্ধনে। সানাইয়া বসে আছে ফুলে সজ্জিত বিছানায়, চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। এই ঘরটায় সে খুব কম এসেছে। শান তার ঘরে কাউকে আসতে দিত না, এমনকি পাপিয়াও এই ঘর কোনো সময় পরিষ্কার করতো না। তার বড় মা সবসময় শানের রুম পরিষ্কার করে। শানের খাট এ বাড়ির সকলের খাট থেকে আলাদা, গোল খাট। শান তার রুম ডিজাইন করিয়েছে তার দেশের বাইরে থাকা এক বন্ধুকে দিয়ে।
বিছানার বাঁ সাইডে বড় একটা ওয়াল আলমারি, পুরো দেওয়াল জুড়ে। বিছানার সাথে ছোট টেবিল যেটাতে ল্যাম্প লাইট জ্বলছে। বিছানার ঠিক সামনে বড় ওয়াল ড্রেসিং টেবিল। আয়নায় নিজের প্রতিবিম্বে নিজেকে দেখেই সানাইয়া নিজের দিকে একমনে তাকিয়ে আছে। রুমের ডান সাইডে ওয়াশরুম, যেটা ট্রান্সপারেন্ট। অবশ্য পদার্থ রয়েছে, চাইলে পর্দা দেওয়া যায়। এই বাড়ির সবচেয়ে বড় রুম শানের। কোথায় যাচ্ছ ভাইয়া? রুমে। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাদের চোখে দেখছো না? দেখবো না কেন, দেখেছি। দরজার সামনে থেকে সব। এভাবে দরজা ধরে দাঁড়িয়ে আছিস কেন? আগে টাকা দাও, তারপর রুমে যাও। কিসের টাকা? ভালো লাগছে না, রুমে যেতে দে তো। আমাদের পরিশ্রমের টাকা এত সুন্দর করে সাজিয়েছি আপনার রুম। আপনার বুকে যে সাজালাম সেই পরিশ্রমের টাকা। কত টাকা? এখানে আমরা 10 জন আছি, বেশি না। 1 লাখ দে, তাহলেই হবে। তুই এখানেও? তোর কি টাকার নাজাই পড়ছে? করলে ক, এখান থেকে নড়বে না কেউ। মগের মূল্য নাকি? টাকা কি গাছে ধরে বললেই পাওয়া যায়? তোর টাকা গাছেই ধরে। এখন তাড়াতাড়ি টাকা বের কর। হ্যাঁ ভাইয়া, আমাদের টাকা দাও, না হলে এখান থেকে যাব না। আমাদের আন্দোলন চলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। কার্ড দে, কার্ড নে দে। কার্ড দে, সাথে পিওনও দে। নে নে, নিয়ে উদ্ধার কর। তোর ফোন দে, তোকে আমি বিশ্বাস করি না। তুই ব্যাংকে আবার নাও দিতে পারিস, বলা যায় না। ভাই বিশ্বাস কর, আমি কিছু করব না। যা, কালকে সকালে তোরা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসিস, সকালে আবার ফেরত দিবি। কার্ড মনে যেন থাকে। হ্যাঁ, মনে থাকবে। এখন দরজা থেকে সর, আমাকে রুমে যেতে দে। শানের কথা শুনে সকলেই দরজা থেকে সরে দাঁড়ালো। শান রুমে যাওয়ার সময় তানহাকে উদ্দেশ্য করে বলল, তানহা, একটু খাবার, মাকে বলে খাবার নিয়ে আসো আমাদের রুমে। জি ভাইয়া, আমি এখনই যাচ্ছি। শান দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দে সানাইয়ার ঘোর কাটলো। সানাইয়া নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। শান একবার চোখ বুলিয়ে নিজের সমস্ত ঘর দেখে নিল। ঘরটা ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে, সাথে চারিদিকে ফুলের গন্ধ মোমো করছে। গা হিম করা পরিবেশ, শরীরের ভিতরে কেমন যেন ঝংকার দিয়ে উঠছে। কিছুক্ষণ সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল শান। সানাইয়া উঠে গিয়ে শানকে সালাম করলো। এক পায়ে হাত দিয়ে সালাম করছিস কেন? আম্মু বলে দিয়েছে আপনাকে সালাম করতে। কারো পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, জানিস না? নেক্সট টাইম থেকে কারো পায়ে হাত দিয়ে সালাম করে না। মাশাআল্লাহ, আমার কল্পনার চেয়েও তোমাকে দেখতে সুন্দর লাগছে। শানের এমন অকল্পনীয় কথায় সানাইয়ার সমস্ত শরীর ঝংকার দিয়ে উঠল। সেই সাথে শান সানাইয়াকে এক টানে একদম নিজের কাছে নিয়ে আসলো। তারপর সানাইয়ার কপালে ছোট্ট করে একটা চুমু খেলো। সানাইয়া আবেশে চোখ বন্ধ করে নিল। ঠিক সেই সময় দরজায় খটখটের আওয়াজ হলো। দুজনে দূরে সরে গেল। সানাইয়া 2 হাতের মুঠো লেহেঙ্গা ধরে শক্ত করে দাঁড়িয়ে রইল। শান গিয়ে দরজা খুলে দিল। ভাইয়া, আপনাদের খাবার। ধন্যবাদ। ধন্যবাদ আর কিছু নেই ভাইয়া। একটা কথা বলি, সানাইয়ার মনে হয় প্রচণ্ড মাথা ব্যথা করছে। পারলে ওকে একটা মাথা ব্যথার ওষুধ খাইয়ে দিন। তানহা চলে যেতেই শান দরজা আটকে দিয়ে হাতে থাকা খাবারটা নিয়ে বিছানায় বসে পড়ল। তারপর সানাইয়াকে উদ্দেশ্য করে বলল, সানাইয়া, এদিকে এসো। শানের কথা শুনে সানাইয়া তখনও দাঁড়িয়ে রইল। শান আবার বলল, বিছানায় এসে আমার পাশে বসো। শানের এমন গম্ভীর স্বর শুনে সানাইয়া ধীর পায়ে শানের পাশে গিয়ে বসলো। সানাইয়া তার পাশে বসতেই শান খাবার মাখিয়ে সানাইয়ার মুখের সামনে ধরলো। সানাইয়া চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষে শান সানাইয়ার হাতে একটা মাথা ব্যথার জন্য ওষুধ দিয়ে বলল, এটা খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। তারপর বাকি থাকা খাবারগুলো শান নিজের মতো করে খেতে আরম্ভ করলো। খাওয়া শেষে প্লেটগুলো সোনিয়াকে ডেকে নিচে পাঠিয়ে দিল। দরজা লাগাতেই দেখলো সানাইয়া আয়নার সামনে বসে সাজসজ্জাগুলো খোলার চেষ্টা করছে। শান গিয়ে সানাইয়ার পিছনে দাঁড়ালো। দাও, আমি তোমাকে হেল্প করি। সানাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শান একে একে সেফটি পিনগুলো খুলতে আরম্ভ করলো। মাথায় থাকা ঘুমটা খুলতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো সানাইয়ার ধবধবে সাদা পিঠ, যেটা দেখে শান বড় বেসামাল হয়ে পড়ল। গলায় থাকা কখনো একা একা করে দিল। লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো। সানাইয়া তাতে দাঁত চেপে শক্ত হয়ে বসে রইল। তার মনের ভিতর তোলপাড় চলছে। আজান মেয়ে হোক, তারও দেহের একটা আকাঙ্ক্ষা আছে। যেখানে তাদের পবিত্র সম্পর্ক, সেখানে তো আকাঙ্ক্ষাটা একটু বেশি। কেউ তো একটা পূর্ণবয়স্কা নারী। এরকম অবাধ্য স্পর্শ পেলে কি নিজেকে ঠিক রাখা যায়? এসব কথা ভাবতে ভাবতেই শান তার পিঠে ছোট ছোট চুমু দিতে লাগলো। সানাইয়াকে এক ঝটকায় টান দিয়ে নিজের দিকে ঘোরালো শান। সানাইয়ার সমস্ত গ্রীবা দেশে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। শান যেন কন্ট্রোললেস হয়ে গেছে। সানাইয়া নিজেও আর নিজেকে সংযত করে রাখতে পারছে না। শান জোরে একটা নিঃশ্বাস নিয়ে সানাইয়ার কপালে কপাল ঠেকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, সানাইয়া,
আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমাকে অবাধ্য অনুভূতিগুলো জেঁকে ধরেছে। আমি অবাধ্য কিছু করতে চাই সানাইয়া। সানাইয়া জোরে জোরে শ্বাস নিয়ে শানের পিঠ খামচে ধরলো। শানকে আর আটকাইকে সে দ্রুত সানাইয়াকে কোলে নিয়ে বিছানায় চলে গেল। একে একে তাদের মধ্যকার সমস্ত আবরণ ধীরে ধীরে সরে যেতে লাগলো। অনাদর অবহেলায় মেঝেতে পড়ে রইল সানাইয়ার নামি দামি লেহেঙ্গা। শান যেন ধীরে ধীরে উন্মাদের মতো করতে লাগলো। শানকে সামলাতে সানাইয়ার হিমশিম খেতে হচ্ছে। একটা সময় সানাইয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। এই অশ্রু বলে দিচ্ছে সানাইয়া আজ থেকে সম্পূর্ণরূপে শানের। শান সানাইয়াকে আদরে আদরে মুড়িয়ে দিতে লাগলো। সেই সাথে শান সানাইয়ার কানের কাছে গিয়ে বারবার বলছে, আই ব্যাডলি নিড ইউ সানাইয়া, ব্যাডলি নিড ইউ সানাইয়া, আই লাভ ইউ সানাইয়া। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ সোনিয়া? এখন পড়ে গেলে কেমন হতো আমি যদি না ধরতাম? আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি মনে হয় পড়ে গেছি, আমার মাজাটা ভেঙে ফেললাম। দেখে দেখে চলতে পারেন না ডাক্তার? বাহ, উপকার করে লাভ নেই কারো। তুমি চোখ মুখ বন্ধ করে তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিলে আর দোষ দিচ্ছ আমাকে? দেখছেন ডাক্তার, আপনার সাথে কথা বলতে বলতে আমি আসল কথাটাই ভুলে গেছি। কি এমন আসল কথা তুমি ভুলে গেছো? আর বলবেন না, আপুর এই সারা দিনের ক্লান্তিতে মনে হয় মাথা ব্যথা করছে, তাই এই মাথা ব্যথার ওষুধটা আপুর জন্য দিয়ে আসতে চাচ্ছিলাম শান ভাইয়ের কাছে। আপনি থাকেন, আমি যাই। বলেই সোনিয়া চলে যেতে নিলে আবির হাত টেনে ধরলো সোনিয়ার। এই তারাও কোথায় যাচ্ছে তুমি? আরে কোথায় আবার, আপনাকে বললাম না আপুর কাছে যাচ্ছি, মানে শান্ত ভাইয়ের রুমে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? এত রাতে তুমি একটা নববিবাহিতদের রুমে যাচ্ছ? মাথায় কি ঘিলু টিলু কিছু আছে? আবিরের কথায় এতক্ষণ সোনিয়ার টনক নড়ল। সে কি করতে যাচ্ছিল আর একটু হলে আর ভাবতে পারল না সে। তুমি এতটাও ছোট না যে কিছু বোঝো না। যথেষ্ট বড় হয়েছো তুমি। বড় হয়েছো বলতে ভুল হবে, তুমি এখন একটা পূর্ণবয়স্ক নারী। আশা করি এতটুকুই ইঙ্গিত তোমার জন্য যথেষ্ট। আর বাকি কথা বোঝাতে হবে না তোমাকে। আবিরের এমন খাপছাড়া কথায় সোনিয়ার নাক কাল লজ্জায় লাল হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে পা দিয়ে নক করতে লাগলো মেঝেতে। অন্যদিকে আবির সোনিয়ার লজ্জা রাঙা মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো সারা শব্দ না পেয়ে সোনিয়া সামনের দিকে তাকাতেই দেখলো আবির তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের উদ্দেশ্যে চলে গেছে। তা দেখে সে দ্রুত চোখ নামিয়ে নিল। আবিরের ধ্যান ভাঙতে এসে বলে উঠল, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। আবিরের বলা মাত্র 1 সেকেন্ড দেরি করলো না সোনিয়া। দ্রুত পায়ে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল। আবির আর সেখানে দাঁড়ালো না, তার জন্য বরাদ্দকৃত রুমের উদ্দেশ্যে চলে গেল। সূচনা হলো নতুন এক ভোরের। সেই ভোরের সূর্যের আলোয় চারিদিকে সোনালি আভা ছড়িয়ে পড়ল। প্রত্যেকটা নতুন ভোর কারোর জন্য বয়ে আনে সুখ, আবার কারোর জন্য বয়ে আনে দুঃখ, আবার কারোর জন্য বয়ে আনে একরাশ হতাশা। এমনই এক ভোরের সূচনা হলো এক নতুন নববিবাহিতার দিন। সানাইয়ার বুকের উপর মুখ গুজে শান আরামে ঘুমাচ্ছে। জানালার পর্দার ফাঁক দিয়ে ভোরের আলো চোখে মুখে পড়ছে সানাইয়ার। চোখ মুখ কুঁচকে ধীরে ধীরে চোখ খুলল সানাইয়া। সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। মনে হচ্ছে নিজের উপর তার থেকে বেশি ওজনের বস্তা ফেলে রাখা হয়েছে। হঠাৎ করে খেয়াল হলো এটা কোনো বস্তা নয়, শান তার উপরে এভাবে শুয়ে আছে। অনেক কষ্টে শানকে তার উপর থেকে সরিয়ে অনেক কষ্টে উঠে পড়লো। সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। আলমারি খুলতেই দেখতে পেল মেয়েদের অনেক জিনিস। অবাক হয়ে গেল, এই ঘরে মেয়েদের জিনিসপত্র আসলো কোথা থেকে। তবুও কিছু না ভেবে সেখান থেকে একটা হালকা গোলাপি রঙের একটা শাড়ি বের করে সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নায় নিজেকে দেখতেই লজ্জায় লাল হয়ে ব্লাশিং হলো তার গাল। গত রাতের কথা মনে হতেই কেমন যেন লাগছে তার। শাওয়ারের নিচে দাঁড়াতেই সমস্ত শরীর জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে সমস্ত জ্বালা সহ্য করে নিল। শাওয়ার নিয়ে বের হয়ে দেখলো সমস্ত রুম গোছানো হয়ে গেছে। শান গুছিয়েছে। আমি বিছানা চাদরটা ধুয়ে দিচ্ছি, তুমি নতুন একটা বিছানার চাদর বিছিয়ে নাও। আলমারি বাম সাইডে সবচেয়ে লাস্টের কাবার্ডে বিছানার চাদর আছে। বলেই শান ফ্রেশ হতে চলে গেল। সানাইয়া বিছানার চাদর বিছিয়ে আয়নার সামনে নিজেকে দেখতে লাগলো। মূলত ফাউন্ডেশন দিয়ে তার লাল হওয়া জায়গাগুলো ঢেকে রাখবে। ঠোঁটের নিচে কালচে দাগ হয়ে গেছে। এরকমভাবে সবার সামনে যাবে কেমন করবে। শান শাওয়ার নিয়ে বের হয়ে দেখলো সানাইয়া ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। তার লম্বা দীঘল কালো চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। শান গিয়ে নিজের হাতে থাকা তোয়ালেটা দিয়ে সানাইয়ার চুলগুলো মুছে দিতে লাগলো। তোমার এই চুলগুলো আমার খুব প্রিয়,
তাই এই চুলগুলোর প্রতি কখনো অবহেলা করো না। কি ভালোভাবে চুল মুছে দিয়ে শান বারান্দায় গিয়ে তোয়ালে মেলে দিল। তারপর বিছানায় এসে বসে সানাইয়াকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলো। সানাইয়া ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। সরি। কিসের জন্য সরি বলছেন? আসলে তোমাকে আর একটু সময় দেওয়া প্রয়োজন ছিল। কালকে রাত্রের জন্য সরি। আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন ছিল। তোমারও তো সময় দরকার। তুমি কি খুব বেশি রাগ করেছো? এগুলো কি বলছেন? আপনিও পূর্ণবয়স্ক পুরুষ, আমিও পূর্ণবয়স্ক নারী। আমার সম্মতিতেই সব কিছু হয়েছে। আমার সম্মতি না দিলে কিছুই হতো না। আপনি এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না, এটা আমার পাপ হবে। আল্লাহ তাআলাকে নারাজ করে আমাকে পাপী বানাতে চাচ্ছেন? আমাদের বিয়ে হয়েছে, এগুলো হওয়া স্বাভাবিক, তাই নিজেকে ছোট করবেন না। তবু তোমার একটু সময় প্রয়োজন ছিল, আমি বুঝতে পেরেছি। আমি যখন বলছি কোনো সমস্যা নেই, তাহলে আপনি কেন নিজেকে ছোট করছেন? তোমার কি শরীর খুব বেশি ব্যথা করছে? তলপেটেও কি বেশি ব্যথা করছে? পেইন কিলার এনে দেবো, খেলে ব্যথা কমে যাবে। হঠাৎ করে শানের এমন কথা শুনে সানাইয়া চমকে গিয়ে ভীষণ লজ্জা পেল। সেই সাথে মাথা নিচু করে রইল। এমনভাবে কেউ বলে তার মনে হয় লজ্জা করে না? শানের না হয় লজ্জা নেই, তার কি লজ্জা নেই? সে তো একটা মেয়ে, এভাবে সরাসরি কেউ জিজ্ঞাসা করে? সানাইয়াকে লজ্জা পেতে দেখে শান বুঝতে পারলো সানাইয়া তাকে কিছুই বলবে না। তাই সে আর কিছু না বলে উঠে একটা পেন কিলার এনে সানাইয়ার হাতে দিল। চোখের ইশারায় খেতে বলল। সানাইয়াও চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। এমন সময় দরজায় আওয়াজ হলো। দরজা খুলতেই দেখতে পেল সোনিয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে নিচে, তাড়াতাড়ি এসো, খাবার খাবো। তুই যা, আমরা আসছি। সোনিয়া চলে যেতেই শান আর সানাইয়া দুজনে মিলে একসাথে নিচে গেল। এই তো আমাদের নবদম্পতি চলে এসেছেন, যাদের জন্য আমরা অপেক্ষা করছি। এখন সবাই তাড়াতাড়ি খেতে চলে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি খেতে বস সবাই। আমরা এক একজনই খাবো। আর বাকি সবাই কই? বাবা, ছোট বাবা, সবাই কই? কাউকে তো দেখছি না। ও সবাই চলে গেছে যার যার মতো। আর তোমার বাবা, ছোট বাবা সবাই অফিসে চলে গেছে। ও সবাইকে একসাথে খেতে দিলে সবাই খাওয়া আরম্ভ করলো। হঠাৎ সোনিয়া বলে উঠল, ভাইয়া, তোমার গলা কিসের দাগ ওটা? সোনিয়ার এমন কথায় সবাই শানের দিকে তাকালো। শান কিছুটা নড়েচড়ে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো বড়রা কেউ নেই। কিছুটা হাফ ছেড়ে বাঁচলো। এখন বড়রা থাকলে লজ্জায় পড়তে হতো। আসলে পোকা কামড় দিয়েছে। কখন পোকা কামড় দিলে বুঝতে পারিনি, তাই হয়তো এমন হয়ে আছে। তাদের পাশ থেকে পাপিয়া বলে উঠল, আরে ভাই, আপনার রুমে পোকা আসলো কোথা থেকে? আমারে কমু আপনার রুম ভালো কইরা পরিষ্কার কইরা দিতে। আহারে, কিয়ালের গলায় লাল হইয়া গেছে। কি পোকা মনে হয় কামড় দিছে, আল্লাহই ভালো জানে। পাপিয়া ও পোকা সেই পোকা না। এ পোকা সকল বিবাহিত পুরুষদের কামড়ায়। তুমি এটা বুঝবে না, তাই না ভাবি? এমন কথা শুনে সানাইয়া লজ্জায় শেষ। বেচারি খাবার খেতে পারছে না। তোরা সবাই চুপচাপ খা। তোদের এত কথা বলতে বলেছে কে? বেশি কথা বলিস। সবাই মিটমিট করে হাসতে লাগলো। কেউ আর কিছু বলল না, যার যার মতো খেতে আরম্ভ করলো। দোষ, হসপিটালে অনেক কাজ আছে, আমাকে এখন যেতে হবে। হ্যাঁ, আমাকেও যেতে হবে। কিন্তু তানহা, তুমি থেকে যেতে তো পারতে। না ভাইয়া, আমাকেও যেতে হবে। ঠিক আছে, দেখে শুনে যাও। তাহলে থাক, কালকে দেখা হচ্ছে। কালকে কেন দেখা হবে? আজকে দেখা হবে। একটু পরে আমিও বের হব হসপিটালের উদ্দেশ্যে। আজকে হসপিটালে না গেলে হয় না? আগামীকাল যাস তাহলেই হবে। সানাইয়াকে একটু সময় দে। বিয়ে হয়েছে দেখে আজকে হসপিটালে যাওয়া যাবে না, এটা কোন হাদিসে লেখা আছে আমাকে বলে দিতে পারবি? তোরা যা, আমি আসছি। আচ্ছা, বাই। আবির তানহা বিদায় নিয়ে যার যার গন্তব্যে যেতে লাগলো। শান সানাইয়াকে নিয়ে উপরে চলে গেল। শান রেডি হয়ে বের হয়ে যাওয়ার আগে সানাইয়াকে তার কাছে ডাকলো। সানাইয়া ধীর পায়ে শানের কাছে যেতেই শান টেনে সানাইয়াকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপরে কপালে একটা ছোট্ট চুমু খেয়ে বলল, আমি যাচ্ছি, কোনো কিছু প্রয়োজন হলে আমার নাম্বারে ফোন দিবে। আল্লাহ হাফেজ। শান বের হয়ে যায়। তাই সানাইয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে শানের গাড়িটা চলে গেল। সানাইয়া সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। সেই সাথে ভাবতে লাগলো গত একদিনে তার জীবনটা কত পাল্টে গেছে। সে নিজেই এত পাল্টে গেছে। এখন সে একজনের অর্ধাঙ্গিনী, এক পরিবারের বউ। ভাবতেই অবাক লাগে গত 24 ঘন্টায় জীবনটা তার কত পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন শানকে ভয় পেত, গত 24 ঘন্টায় শানের প্রতি ভয়টা অনেকটাই কেটে গেছে। সে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে এটা হয়তো পবিত্র বন্ধনের শক্তি। শান হসপিটালে প্রবেশ করতেই একজন নার্স বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শান সামনের দিকে এগোতেই হঠাৎ করে পিছন থেকে তানিশাকে ডেকে উঠল।
সান স্যার, একটু দাঁড়ান। শান কিছুটা অবাক হলেও তবুও নিজেকে সামলে পিছনের দিকে ঘুরে তাকালো। সেদিনের পর থেকে তানিশার সাথে তার দেখা হয়নি। হঠাৎ করে খেয়াল করলো তানিশা মেয়েটা এই কয়েকদিনে কালো হয়ে গেছে, চোখে নিচে ডার্ক সার্কেল পড়েছে। কিছু বলবেন ডক্টর তানিশা? জি স্যার, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনার নতুন জীবন অনেক ভালো কাটুক। ধন্যবাদ। বলেই শানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের মতো চলে গেল। তানিশা শানের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে সেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার কাজে চলে গেল। হয়তো মনে মনে ভাবছে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। দেখতে দেখতে কেটে গেছে 5টি মাস। এই 5টা মাসে বদলে গেছে অনেক কিছু। সবাই নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত। কারো জন্য কারো জীবন থেমে নেই। এই 5 মাসে শান আর সানাইয়ার সম্পর্ক অনেক পরিবর্তন এসেছে। সানাইয়া এখন শানকে আপনি থেকে তুমিতে ডাকে। তাদের সম্পর্ক আরও মধুর হয়েছে। দুজন দুজনকে বুঝতে পারে। সানাইয়া শানকে বোঝার চেষ্টা করে। এতেই যেন শান খুশি। সেও নিজেকে সানাইয়ার সামনে একটা খোলা বইয়ের মতো উপস্থাপনা করে। আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি চলো, সময় তো হয়ে গেল। তুমি গাড়িতে বসে ওয়েট করো, আমি আসছি। 5 মিনিট সময় দাও। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি চলে এসো, আমি গাড়িতে। শান চলে যেতেই সানিয়া দ্রুত রেডি হতে লাগলো। আজকে তার দেরি হয়ে গেছে আসলেই। প্রতিদিনকার মতো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। ব্রেকফাস্ট করতে করতে সব দেরি হয়ে গেল কেমন জানি। সে দ্রুত পায়ে নিচে নামতেই দেখতে পেল পারভিন চৌধুরী লতা চৌধুরীর সাথে কথা বলছে। আম্মু, বড় আম্মু কবে আসবে বাড়িতে? পারভিন চৌধুরী মেয়ের কথা শুনে ফোনের অপর পাশে থাকা লতা চৌধুরীকে বিদায় জানিয়ে সানাইয়াকে বলল, এই তো 3-4 দিনের মধ্যে চলে আসবে। ডাক্তার দেখানো নাকি শেষ হয়ে গেছে, শুধু কিছু টেস্টের রিপোর্ট দেখা বাকি আছে, ওগুলো দেখলে চলে আসবে। ও, আফা, আপনি টিফিন লইয়া গেলেন না? আম্মা আপনার টিফিন রেডি কইরা রাখছে। না রে, আজকে টিফিন নেব না। আজকে দুপুরের মধ্যে ছুটি দিয়ে দেবে। তাড়াতাড়ি বাসায় চলে আসবো। পাপিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সানাইয়া দ্রুত গিয়ে গাড়িতে বসলো। গাড়ি চলল তার নির্দিষ্ট গন্তব্যে। মেডিকেলে পৌঁছে সানাইয়া গাড়ি থেকে নামতে নিলেই শান বলে উঠল, শোনো, আজকে তো মেডিকেল তাড়াতাড়ি ছুটি হবে, তাই ছুটি হওয়ার 10 মিনিটের মধ্যে গাড়ির সামনে চলে আসবে। আজকে আমরা বাইরে লাঞ্চ করব। হুম। হঠাৎ করে শান সানাইয়াকে টেনে এনে তার ঠোঁটে ছোট্ট করে একটা চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। সানাইয়া কিছু না বলে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। শানও মুচকি হেসে নিজে গাড়ি থেকে নেমে গন্তব্যে চলে গেল। আজকে সানাইয়ার ক্লাস করতে একটুও ভালো লাগছে না। তানহা আসেনি মেডিকেলে আজকে। সানাইয়া কারোর সাথে কথাও বলে না। তানহা না আসলে কেমন যেন বোরিং ফিল হয়। কেউ পরিচিত নেই, কেমন যেন লাগছে। আর মাত্র একটা ক্লাস আছে, এই একটা ক্লাস করলেই সে হাফ ছেড়ে বাঁচে। এমন সময় শেষ ক্লাসের প্রফেসর প্রবেশ করলো রুমে। সেও মনোযোগ দিয়ে বসে পড়লো প্রফেসরের ক্লাস করার জন্য। দীর্ঘ 1 ঘন্টা ক্লাস করার পরে ক্লাস শেষ হতেই সানাইয়া দ্রুত ক্লাস থেকে বেরিয়ে পড়লো। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে ডাকে। পেছনে তাকিয়ে দেখে রিশাদ তাকে ডাকছে। সানাইয়া, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলেন, কি বলবেন? আজকে তোমার সাথে তানহাকে দেখছি না। তানহা আসেনি? না, ওদের বাসায় ওদের কাজিন এসেছে, তাই আর আজকে তানহা আসেনি। ও, আসলে তোমাকে একটা কথা বলতাম। কি বলবেন তাড়াতাড়ি বলেন। এমন আসলে নকলে বাদ দিয়ে। আসলে তানহাকে আমি পছন্দ করি। পছন্দ করি বললে ভুল হবে। তানহাকে আমি ভালোবেসে ফেলেছি। তানহার কি কোনো প্রেমিক বা পছন্দের কোনো মানুষ আছে? আমার জানা মতে তানহার কোনো প্রেমিক বা পছন্দের মানুষ নেই। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, তবে হ্যাঁ, ওকে ধোকা দেবেন না। ধোকা দেওয়ার প্রশ্নই আসে না, ওকে আমি খুব ভালোবাসি। আশা করি পজিটিভ উত্তর পাবেন। রিশাদ হাত ধরে সানাইয়াকে ধন্যবাদ জানাতেই হঠাৎ করে কেউ পিছন থেকে সানাইয়ার হাত টানতে টানতে নিয়ে চলে গেল। সানাইয়া তাকিয়ে দেখে শান তাকে এভাবে নিয়ে যাচ্ছে। গাড়িতে বসে স্টার্ট দিল গাড়ি। গাড়ির স্পিড দেখে সানাইয়ার হার্ট ফেল হওয়ার অবস্থা। মনে মনে আল্লাহ আল্লাহ করছে, সে সাথে ভীষণ ভয় পাচ্ছে। বাড়িতে প্রবেশ করতেই সানাইয়াকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। চোখ লাল করে বলল, ওই রিসাদ, তোর হাত ধরেছে কেন? উত্তর দেবেন। সানাইয়া কোনো উপায়ান্তর না পেয়ে শানকে শক্ত করে জড়িয়ে ধরলো। ধীরে ধীরে শান নিজের রাগটা কন্ট্রোল করে ফেললো। এত রাগ করেন কেন? আমার কথাটা তো শুনবেন। আমি তো ভয় করি, তাই না? আমাকে কন্ট্রোল করার উপায় খুব ভালো করেই জেনে গেছিস, তাই না? এখন বল, কি হয়েছিল? রিশাদ আমার সাথে তানহার ব্যাপারে কথা বলতে এসেছিল। ছেলেটা তানহাকে খুব ভালোবাসে। হাত ধরে আমাকে ধন্যবাদ জানাচ্ছিল। তাই বলে তোমার হাত ধরবে? শোনো, আমরা মেয়ে মানুষ, কোনটা খারাপ টাচ কোনটা ভালো টাচ আমরা খুব ভালো করেই জানি। তাই এত জেলাসি ফিল করার কোনো মানেই হয় না। আই লাভ ইউ জান। তোমার পাশে আমার কাউকে সহ্য হয় না, আর যেন এমন না হয়।
যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। আমার ভালো লাগে না খেতে, কেমন জানি বমি বমি পায়। কয়েকদিন ধরে দেখছি তুমি খাবার প্রতি অনীহা করছো। এভাবে চললে তো শরীর খারাপ করবে সোনা। আচ্ছা ঠিক আছে, কিন্তু মাছের তরকারি আনেন না জানো, ভাজি আর একটু লেবু আনেন। ঠিক আছে, আমি খাবার আনছি, তুমি গোসল করে এসো, ভালো লাগবে। হুম। শান চলে গেল খাবার আনতে। সানাইয়া শাওয়ার নিয়ে এসে দেখে শান খাবার নিয়ে বসে আছে। তারপর দুজনে একসাথে খেয়ে নিল। সানাইয়া বিছানায় শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যেই দু চোখে ঘুম হানা দিল। রাতে শান ওকে খাওয়ানোর জন্য অনেক ডাকাডাকি করলো, কিন্তু সানাইয়া ঘুম থেকে উঠল না। অগত্যা ঘুমের মধ্যেই সানাইয়াকে খাইয়ে দিল। ফোনের কর্কশ শব্দে সানাইয়ার ঘুম ভেঙে গেল। বল। দোস্ত জানিস, রিশাদ আমাকে প্রপোজ করছে। প্রপোজ করেছে, ভালো হয়েছে। তুই কি বললি? আমি বললাম আমার একটু সময়ের প্রয়োজন। ভালো হয়েছে, সময় নিয়ে তারপরে সিদ্ধান্ত নে। আচ্ছা রাখছি, আমি এখন ফ্রেশ হব। কি হলো, তুই আমাকে এখানে রেখেছিস কেন? শান, তুই ভালো করে জানিস আমি হেয়ালি করে কথাবার্তা পছন্দ করি না। সোনিয়াকে আমি পছন্দ করি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। সেটা আমি অনেক আগে থেকে জানি, নতুন কথা বল। তুই জানিস কেমন করে? আমার নাকের নিচ দিয়ে আমারই বোনের সাথে প্রেম করবি আর আমি জানবো না? তুই এটা ভাবলি কেমন করে? আমি শুধু তোর থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আমি সত্যি ওকে খুব ভালোবাসি। আবির, আমি তোকে খুব ভালো করে চিনি। তুই একটা ফ্লার্টিং বাজ। তার থেকে বড় কথা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি ভাই হিসেবে কখনোই চাইবো না আমার বোন খারাপ থাকুক। তুই যদি সত্যি সোনিয়াকে পছন্দ করিস তাহলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা। সত্যি দোষ? হঠাৎ স্থানের ফোন বেজে উঠতেই ফোন কানে ধরতেই ওপাশ থেকে হোয়াট? কি হয়েছে? তানাইয়া নাকি অজ্ঞান হয়ে পড়েছিল ওয়াশরুমে। দুজনেই বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছাতেই এসে দ্রুত পদে দৌড়ে রুমে চলে গেল। দেখলো সানাইয়া বিছানায় হেলান দিয়ে বসে আছে। তাকে ঘিরে বসে আছে বাড়ির সবাই। কি হয়েছে হঠাৎ করে তোমার? তুই বাবা আর আমরা দাদা হচ্ছি। আর আমরা নানা নানি হচ্ছি। এমন কথা শুনে শান যেন অবাক হয়ে তাকিয়ে রইল সানাইয়ার দিকে। শান আর সানাইয়াকে একা থাকতে দিয়ে সকলে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। আবির শানের কাঁধে হাত রেখে বলল, কংগ্রেচুলেশন দোষ। বলে আবির রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। শান ধীর পায়ে সানাইয়ার সামনে গিয়ে বসলো। সত্যি? একটা টানে সানাইয়াকে বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো শান। সানাইয়া, আমার জন্য কেমন অনুভূতি হচ্ছে আমি বুঝতে পারছি না। খুবই কান্না করতে ইচ্ছে করছে। আচ্ছা, কান্না করলে কি কিছু হবে? না, আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমারও এমন অনুভূতি হয়েছিল। আমার আজকে ডাক্তার হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে জানো। তুমি আগে আমাকে সব কথা বলেছিলে, তারপরও আমি বুঝতে পারিনি। শানের কথা শুনে সানাইয়া খিলখিল করে হেসে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আই লাভ ইউ জান। এতদিন হয়ে গেল আমি তোমাকে 1000 বার ভালোবাসি বললেও তুমি আমাকে একবারও ভালোবাসার কথা বললে না। সব সময় কি ভালোবাসি বলতে হয়? কখনো কখনো বুঝে নিতে হয়। তুমি বুঝে নাও তোমাকে আমি ভালোবাসি কি বাসি না। কিছু জিনিস অব্যক্তই সুন্দর। আমার কাছে এই অব্যক্ত ভালোবাসাই অনেক প্রিয়।